So, all know that this is our sixth free live class, and in this class, I am going to show you that how can give you a presentation on a certain topic. কিভাবে একটা সার্টেন টপিকের উপর আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন। How can you speak in English fluently without any grammatical mistake? সো সেই বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ আই উইল শো ইউ আ প্র্যাকটিক্যাল কনভারসেশন। যে কোনো কিছু বাংলায় ভাবলে কিভাবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন ইনস্ট্যান্টলি। হ্যাঁ, সো প্র্যাকটিক্যাল একটা কনভারসেশনও আমি সলভ করে দেখাবো এই সম্পূর্ণ ক্লাসটা থেকে। তো প্রথমত আমি যদি স্পিকিং নিয়ে কথা বলি, যেটা আমি আপনাদেরকে এইমাত্র বললাম যে ইংলিশে কথা বলার দুইটা ওয়ে, একটা হচ্ছে নেটিভদের সঙ্গে স্পিকিং করা, একটা হচ্ছে টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। সো এই টপিকের উপর প্রেজেন্টেশন যেটা, এটা দিলে কি হয়, আপনার জায়গাটা অনেক ডেভেলপ হয়, অর্থাৎ অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করে আপনি কথা বলতে পারবেন। বিষয়টা কেমন দেখেন, এখানে একটা সার্টেন টপিক আছে, যেমন ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই টপিকের উপর মনে করেন আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, আইএলটিএস এক্সাম ফেস করছেন, এবং আপনার এক্সামিনার আপনাকে এই টপিকের উপর কিছু কোশ্চেন করছে যে টুডে আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো আপনাকে এখানে এই টপিক, এই কোশ্চেনগুলোর এগেনস্ট একটা অ্যান্সার দিতে হবে যে ইউ হ্যাভ টু নো দ্যাট, সরি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেই হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি, ভাষার একটা ডেফিনেশন দিতে হবে। এটা কি কারেক্ট গ্রামার মেনটেন করে দিতে পারবেন, একবার ভেবে দেখেন। দেন হোয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আপনাকে উত্তর দিতে হবে কারেক্ট গ্রামার মেনটেন করে। ওকে, দেন হোয়াই শুড উই লার্ন ইংলিশ নাও, হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডোন্ট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, হোয়াট ডু ইউ লাইক টু সে অ্যাবাউট ইংলিশ, হাউ ডাজ ইউর ইংলিশ টেক্সট বুক হেল্প ইউ টু লার্ন ইংলিশ। তো এই কথাগুলো, এই কোশ্চেনগুলো আমরা কিভাবে কারেক্ট গ্রামার মেনটেন করে অ্যান্সার করতে পারি, ইন ডিটেলসে ব্রডলি বলতে পারি, কিভাবে আমরা এটাকে ডেসক্রাইব করতে পারি। তো এইটার জন্য আমি বলছিলাম প্রাইমারি লেভেলে আমরা আগে এর একটা স্যাম্পল অ্যান্সার দেখবো, অর্থাৎ এইখানে এই কোশ্চেনের এগেনস্ট একটা অ্যান্সার আছে, এইটা যদি আমরা একটু আগে দেখি তাহলে আমাদের কি হবে দেখেন। আগে এই প্যাসেজটা আমরা অ্যানালাইসিস করবো, একবার দুইবার তিনবার পড়বো, বুঝবো যে এইখানে সেন্টেন্স গুলো কিভাবে লেখা, রাইটিং এর মানে এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের রাইটিং এর ফরমেশন গুলো কেমন, ঠিক আছে, কোন টেন্সের ব্যবহার বা কোন ভার্বের ব্যবহার এখানে কিভাবে আছে, এটা দেখার পর আমি এই কোশ্চেন গুলো আমার মতো করে উত্তর দিব। অর্থাৎ এই প্যাসেজটা পড়লে কি হবে, আপনি যখন এই প্যাসেজটা সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করছেন, আবারও বলছি, আপনি রাইটিং এর ফরমেশনটা বুঝতে পারবেন। দেন কি হচ্ছে, আপনার রিডিং স্পিডটা বাড়বে, প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হবে, নতুন কোনো ভোকাবুলারি থাকলে সেটা এখান থেকে ডেভেলপ করতে পারবেন। তারপর যখন এই কোশ্চেনগুলোর এগেনস্টে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন দিবেন, তখন আপনার এই স্পিকিং এর জায়গাটাও ডেভেলপ হবে। অর্থাৎ এই প্যাসেজ অ্যানালাইসিস থেকে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে একসঙ্গে কাভার করা যায়। এটা একটু কঠিন, একটু হার্ড, হয়তো করতে একটু সময় লাগে, বাট এটা একবার করতে পারলে আপনার নিজের ভিতরে অনেক কনফিডেন্ট একটা প্লেজার কাজ করবে, অনেক ভালোভাবে ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। যেমন দেখেন, এখানে লেখা আছে ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি এটা আগে 1 মিনিট একটু পড়ি, তারপর আমি কোশ্চেনগুলোর এগেনস্টে কিভাবে কারেক্ট গ্রামার মেনটেন করে অ্যান্সার করবেন আমি দেখাই দিচ্ছি। জাস্ট একটু ওয়েট করবেন। দেখেন কি লেখা, যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং থটস, ফিলিংস, ইমোশন অ্যান্ড প্যাশন। কি বলছে, যে ভাষা হচ্ছে একটা মাধ্যম। কিসের মাধ্যম, এক্সপ্রেসিং, প্রকাশের, অফ প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে তার সঙ্গে আইএনজি বসে, থটস, ফিলিংস, ইমোশন অ্যান্ড প্যাশন, অর্থাৎ আমাদের এই চিন্তা ভাবনা অনুভূতি প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ভাষা। এবার বলছে ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই এই জায়গাটা একটু যদি বোঝেন, দেখেন সাবজেক্টটা হচ্ছে ইংলিশ, কথাটা বোঝেন, সাবজেক্টটা হচ্ছে ইংলিশ, ভার্বটা কি, ইজ কল্ড, অর্থাৎ ইজ প্লাস ভি থ্রি। আমরা জানি অ্যাম ইজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, সেটা কখন, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। বাট ইজ এর পরে ভি থ্রি কখন হয়, অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা তখনই হয় যখন প্যাসিভের কোনো স্ট্রাকচার, অর্থাৎ এই যে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভ কখন হয়, যখন সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, যেটা গত ক্লাসে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম। তো এখানে বলছে ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়, বিকজ, কারণ, ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম, বলছে অনেক দেশে অনেক দিন ধরে। এইবার এইখান থেকে দেখেন মেইন সেন্টেন্সটা, এখান থেকে এই যে মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম, এটা কিন্তু ফ্রেজ। ইন মেনি কান্ট্রিজ এটা অ্যাডভার্ব অফ প্লেস, ফর আ লং টাইম এটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলো। এইখান থেকে মেইন সেন্টেন্সটা শুরু। দেখেন বলছে ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড, এই যে জায়গাটা একটু বোঝেন, ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। এখন এই স্ট্রাকচারটা দেখে সাবজেক্টের পরেই প্রত্যেকটা বাক্যে ভার্ব থাকে, ইংলিশটা এখানে সাবজেক্ট, এই হ্যাজ বিন বিং ইউজড এটা ভার্ব। এইটা দেখে কি কেউ বুঝতে পারবেন যে এটার অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি, এটা মূলত কোন টেন্স? অনেকেই আপনারা পারবেন না,
কারণ কি জানেন? কারণ আমাদের এই জায়গাগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেই। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন কি? কোনো একটা কাজ অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। এইটার আবার প্যাসিভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আর প্যাসিভ হচ্ছে হ্যাভ হ্যাজ বিন বিং প্লাস ভি3। অর্থাৎ এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? যে ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে আন্তর্জাতিক যোগাযোগের জন্য অনেক দিন ধরে, অনেক দেশে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখানে দেখেন, আবারও বোঝেন, ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই পর্যন্ত আমার একটা ক্লজ। বিকজ, কারণ এই যে ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম, এগুলো এখানে বসাবেন না। এই যে এক্সটেনশনের যে অংশটা, এটা যদি লাস্টে বসান এই সেন্টেন্সগুলো আরো বেশি সুন্দর দেখায়, ভালো শোনায়। এটা যদিও এখানে অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়, সেন্টেন্সের মিনিং এর চেঞ্জ করে না, বাট এটা সবসময় লাস্টে বসানোর চেষ্টা করতে হয়। যে কোনো সেন্টেন্স শুরু করতে গেলে আগে সাবজেক্ট দেন ভার্ব বসাতে হবে। অর্থাৎ আপনি যদি কথাটাকে এইভাবে বলেন যে বিকজ ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম, ইট উইল বি মোর বেটার। কি বাংলাটা কি তাহলে? ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে আন্তর্জাতিক যোগাযোগের জন্য অনেক দেশে অনেক দিন ধরে। দেখছেন, এই অ্যাকচুয়াল বাংলাটা করার চেষ্টা করতে হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা করা, ডেভেলপ করা। দেখেন, অ্যাজ ইংলিশ ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, উই শুড লার্ন ইংলিশ উইথ র্যাপিড অ্যাটেনশন। যেহেতু ইংরেজি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয়, এটা আমাদের অনেক গুরুত্বের সাথে, অ্যাটেন্টিভলি, আমাদের র্যাপিড অ্যাটেনশন, গুরুত্বের সাথে আমাদেরকে এটা দেখতে হবে। তাহলে শুড প্লাস বি অন, সাবজেক্টের পরেই ভার্ব থাকে, এইটার উপর ফোকাসটা রাখেন। হ্যাঁ, তো শুড লার্ন অর্থাৎ আমাদের উচিত। এরপর দেখেন কি বলছে, উই শুড বি অ্যাওয়ার, হ্যাঁ, অফ দ্য ফ্যাক্ট দ্যাট জব অ্যাডভার্টাইজমেন্ট নাও ডেজ অফেন আস্ক ফর আ গুড ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ। আমাদের এই বিষয়েও সচেতন থাকা উচিত যে বর্তমান সময়ে দেখেন, দ্য ফ্যাক্ট দ্যাট, এই বিষয়ে যে জব অ্যাডভার্টাইজমেন্ট নাও ডেজ, বর্তমান সময়ে বেশিরভাগ চাকরির বিজ্ঞাপন অফেন আক্স, প্রায় জিজ্ঞাসা করে ইংরেজির উপর ভালো একটা জ্ঞান থাকে, হ্যাঁ, ফর আ গুড ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ ইন দিস প্রেজেন্ট স্টেজ অফ ইট রেভলিউশন। অর্থাৎ এটার বর্তমান পর্যায়ে, এটার ইন দিস প্রেজেন্ট স্টেজ অর্থাৎ বর্তমান পর্যায়ে অফ ইট রেভলিউশন, এটার বিপ্লবে, ইংলিশ ইজ আ মাস্ট টু অল দ্য English is a must to know all the information in the computer for higher education. English helps the business world to communicate across the national border. ইংরেজি সাহায্য করে, ইংলিশ হেল্পস কাকে? ব্যবসায়িক জগৎ, বিজনেস ওয়ার্ল্ডকে, টু কমিউনিকেট করতে, ইনফিনিটিভ টু প্লাস বি অন, কমিউনিকেট করতে, অ্যাক্রস দ্য ন্যাশনাল বর্ডার, জাতীয় সীমানার বাইরে, অর্থাৎ আন্তর্জাতিক পরিসরে বিজনেস করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা সাহায্য করে যোগাযোগের ভাষা হিসাবে। এরপর আরো কি বলছে দেখেন, সো ইফ উই ফেইল, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ উই ফেইল টু গেট অ্যাট হ্যান্ড ইন ইংলিশ, যদি আমরা ইংরেজিটা শিখতে ব্যর্থ হই, উই মাস্ট লাগ বিহাইন্ড ইন দ্য প্রেজেন্ট কম্পিটিটিভ ওয়ার্ল্ড, আমরা অবশ্যই, মডাল ভার্বের সেন্টেন্স, আমরা অবশ্যই পিছিয়ে পড়বো বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে। ফর আ গুড কমান্ড ওভার ইংলিশ, ইংরেজির উপর ভালো একটা জ্ঞান থাকার জন্য, উই মাস্ট রিয়েলাইজ দ্য নেসেসিটি অফ গ্রামার, আমাদেরকে অবশ্যই অনুধাবন করতে হবে গ্রামারের প্রয়োজনীয়তা। বিকজ গ্রামার অফ এনি ল্যাঙ্গুয়েজ টেলস আস দ্য ফর্মস অ্যান্ড কারেক্ট স্ট্রাকচার অ্যান্ড দ্য কারেক্ট ইউজ অফ ইট। যে কোনো ভাষার গ্রামার আমাদেরকে শেখায় সঠিক ফর্ম এবং সঠিক গঠন, অ্যান্ড দ্য কারেক্ট ইউজ অফ ইট, এটা সঠিক ব্যবহার। এবার বলছে উইদাউট গ্রামার, এই যে একটা ফ্রেজাল ওয়ার্ড, উইদাউট গ্রামার, প্রেপোজিশন ফ্রেজ, হ্যাঁ, গ্রামার ছাড়া, আওয়ার ইউজ অফ ইংলিশ, আমাদের ইংরেজির ব্যবহার, ফ্রেজাল সাবজেক্ট অর্থাৎ নাউন ফ্রেজ, আমাদের ইংরেজির ব্যবহার, উইল বি ফল্টি, দোষের হবে। এইবার দেখেন এইখানে যে একটা বাক্য আছে, আমি এই যে কোশ্চেন গুলোর অ্যান্সার এই একটা বাক্য থেকে দিব। জাস্ট আমি একটু এটা একটু মার্ক করে রাখি, তারপর আমি আপনাদের বুঝাই দিচ্ছি। জাস্ট একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন। এরপর দেখেন এখানে কি বলছে যে উই নিড ইংলিশ, আমাদের ইংরেজি দরকার, টু গেট আ গুড জব, ভালো একটা চাকরি পেতে, টু গো অ্যাব্রড, টু পারসিউ হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মেডিসিন। সো অ্যাজ ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, উই হ্যাভ টু লার্ন, আমাদের হ্যাভ টু প্লাস বি অন অর্থাৎ সেমি মডাল ভার্বের সেন্টেন্স, আমাদের শিখতে হবে দ্য ফোর স্কিলস অফ লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। উই ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা আধুনিক বিশ্বের সাথে কিপ মানে কি রাখা, অর্থাৎ গতি ধরে রাখতে পারবো না। পেস মানে গতি, বলে না পেস বলার, হ্যাঁ, গতি ধরে রাখতে পারবো না ইফ উই ডু নট লার্ন ইংলিশ, যদি আমরা ইংরেজি না শিখি। দ্য প্রেজেন্ট টেক্সট বুক হেল্পস টু লার্ন ইংলিশ, বর্তমান মানে যে টেক্সট বুক গুলো আছে ইংরেজি শিখতে সহায়তা করে। তো যাই হোক,
এইখানে যে অ্যান্সারটা দেওয়া আছে এই ইংরেজি ভাষাটা নিয়ে, আমি এটা দেখলাম, এটা আমি একবার পড়লাম, আপনারা দুইবার তিনবার চারবার পড়তে পারেন। পড়ার পর কি করবেন, এইখানে জাস্ট এটা হুবহু লিখবেন না, এখান থেকে একটা ইনফরমেশন নিয়ে, একটা আইডিয়া নিয়ে এই কোশ্চেনগুলোর এগেনস্টে আপনাকে কথা বলতে হবে। মনে করেন আমি যেটা বললাম যে আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, এখন আপনার এক্সামিনার আপনাকে এই কোশ্চেনগুলো করছে, এবার আপনি কিভাবে উত্তর দিবেন? আপনার এক্সামিনার বলছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু গিভ আ ডেফিনেশন অন ল্যাঙ্গুয়েজ। আমি আগে একটু লিখে দেখাই, তারপর আপনাদের মুখে বলতেছি, তা না হলে বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে, লিখে দেখালে এটা বোঝা সহজ হবে। তাহলে আমি প্রথমে ল্যাঙ্গুয়েজের একটা ডেফিনেশন দিব। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, এই যে প্রেজেন্টেশনটা আমি মানে এই যে প্যারাগ্রাফটা আমি পড়লাম, এই প্যারাগ্রাফের ভিতরে যে কোনো টপিক পড়ার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, যে এখানে কোন ধরনের স্ট্রাকচার আছে। দেখেন এখানে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর মডাল সেমি মডাল ভার্বের স্ট্রাকচার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আর মডাল। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি জানি জানেন? দেখেন তো আপনারা বোঝেন কিনা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এইটাই আমরা বলি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট দেখেন এইটাই স্ট্রাকচার, বাট এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট ওয়েতে বসলে আমরা মনে করি এটা হয়তো অন্য কোনো টেন্স বা অন্য কিছু। যেমন দেখেন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো কয়েকটা স্ট্রাকচার আমি লিখি, যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশন, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার। অর্থাৎ আমার এই অ্যাম ইজ আর যখন মেইন ভার্ব হিসাবে বসে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার দেখেন এই যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব থ্রি ভি থ্রি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, এটা প্যাসিভের স্ট্রাকচার। তাহলে দেখেন এই যে তিনটা স্ট্রাকচার, আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল, দেখেন বা সেমি মডাল, মডাল প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, এই যে চারটা স্ট্রাকচার সম্পূর্ণ প্রেজেন্টেশনটা এই চারটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এটা কোনটা? যেমন মনে করেন এইখানে একটা সেন্টেন্স আছে, কোথায় যেন দেখছিলাম, ইংলিশ হেল্পস, এই জায়গাটা একটু 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 বোঝার চেষ্টা করেন, টু কমিউনিকেট, এই যে ইংলিশ হেল্পস দ্য বিজনেস ওয়ার্ল্ড, এই যে বাক্যটা আমি যদি একটু কপি করে এখানে নেই, এই বাক্যটা হচ্ছে মূলত আমার প্রথম স্ট্রাকচারে, দেখছেন? এবার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস এক্সটেনশন, এটা কোনটা? যেমন এইখানে যে ইয়েটা আছে, এটা কেটে গেছে নাকি? আচ্ছা যাই হোক, এই যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং, এই যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা কিন্তু মূলত এই সেন্টেন্সের স্ট্রাকচার। আবার দেখেন এই যে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, এইটা কোনটা? ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই যে স্ট্রাকচারটা ইজ কল্ড, অর্থাৎ এইটা হচ্ছে মূলত আমার এই 3 নাম্বার স্ট্রাকচারের সেন্টেন্স। তার মানে ইংলিশ হেল্পস দ্য বিজনেস ওয়ার্ল্ড, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই তিনটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তিনটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট আমরা এটা বুঝি না অনেকেই, তো এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি না, এই জন্য আমি লিখলাম। আর একটা হচ্ছে মডাল ভার্বের এখানে আছে এই যে উই শুড লার্ন ইংলিশ, এই যে শুড প্লাস ভিয়ন, এটা আমার মডাল ভার্বের সেন্টেন্স। তো এই সম্পূর্ণ প্রেজেন্টেশনটা এই চারটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে লেখা। এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকমের হয়, এখানে না আছে কোনো কন্টিনিউয়াস, না আছে কোনো পারফেক্ট, না আছে আদার্স কোনো স্ট্রাকচার, পাস্ট টেন্স, নাথিং, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর এই মডাল ভার্ব, আর একটা সেন্টেন্স আছে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ, এই ছাড়া আর কিছু নেই। তো মানে আমি এটা বলতে চাচ্ছি একটা সার্টেন টপিকের উপর স্পিকিং বা প্রেজেন্টেশন দিতে গেলে মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না। যখন আপনি কারোর সামনে কথা বলবেন, মিক্সড স্ট্রাকচার, সমস্ত স্ট্রাকচার নেওয়া লাগে না, যদি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন, টাইমিংটা ধরতে পারেন যে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স আর মডেল দিয়ে আমি সম্পূর্ণ কথাগুলো বলতে পারবো, তাহলে দ্রুত কথা বলা যায়। এখন দেখেন কিভাবে বলতে হয়, দেখেন এই কোশ্চেন গুলো যদি আপনার এক্সামিনার করে, এটার উত্তর আপনি কিভাবে দিবেন? যেভাবে কোশ্চেন থাকবে, যে টেন্সে কোশ্চেন থাকে, উত্তরটা সেই টেন্সে দিবেন। যেমন হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি এই কথাটা কিভাবে বলবেন? যে ল্যাঙ্গুয়েজ ইজ, কথাটা একটু বোঝেন, ল্যাঙ্গুয়েজ ইজ, এবার কি ভাষা, কি ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, MEDIUM, ভাষা হচ্ছে একটা মাধ্যম, কথাটা একটু বোঝেন। ভাষা কিসের মাধ্যম? ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ, মানে এর, অফ এক্সপ্রেসিং, EXPRESSING, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং, ভাষা হচ্ছে প্রকাশের মাধ্যম, কি প্রকাশের? এক্সপ্রেসিং আওয়ার থটস, ফিলিংস। আচ্ছা আমি এইটা just একটু ওয়েট করেন, আমি এটা এই কোশ্চেনটার পরে লিখি, তাহলে এটা বেশি ভালো হবে, এইখানে লিখি। কি বলছি দেখেন, যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং আওয়ার থটস, ফিলিংস, ইমোশন। আমি আগে একটু লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এরপর আমি বুঝাই দিচ্ছি মূলত কি করতে হবে। থটস, ফিলিংস,
ইমোশনস, প্যাশনস এক্সেট্রা। জাস্ট এইভাবে আমি কথাটা আমি বললাম যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং আওয়ার থট, ফিলিংস, ইমোশন, প্যাশন এক্সেট্রা। ভাষা হচ্ছে একটা মাধ্যম প্রকাশের, কি আমাদের এই অনুভূতিগুলো প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ভাষা। এবার দেখেন পরের কোশ্চেনটা কি আছে, একটু বোঝেন। প্রথমটা তো একটা জাস্ট হেডলাইন, পরের কোশ্চেনটা বলছে যে হোয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি কেন আন্তর্জাতিক ভাষা। তাহলে যেভাবে কোশ্চেন থাকবে, আমি আবারও বলছি, সেইভাবে উত্তর দিতে হবে। তাহলে ইংরেজি কেন আন্তর্জাতিক ভাষা, এই উত্তরটা আপনি কিভাবে দিবেন এই জায়গাটাতে, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। বলছে হোয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে উত্তরটা আপনি এইভাবে দিতে পারেন যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হোয়াই ইজ ইংলিশ, তাহলে আপনি কি বলতে পারেন, ইংলিশ ইজ। এবার রিজন, অ্যাডভার্ব অফ রিজন কিভাবে বলতে হয় জানেন, কথাটা একটু বোঝেন। আমি আগে প্রথমটুকু লিখি যে ইংলিশ, ENGLISH, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। এবার এটা কেন আন্তর্জাতিক ভাষা, রিজনটা কি, বিকজ, BECAUSE, বিকজ, কারণটা মেনশন করেন, বিকজ, বিকজ। এইবার আবার একটা সাবজেক্ট নেন, বিকজ ইংলিশ ইজ ইউজড, অর্থাৎ ইংরেজি ইজ প্লাস ইউজড মানে কি, ব্যবহৃত হয়। এটা কিসের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার, কারণ ইংরেজি ব্যবহৃত হয়। এইবার কেন ব্যবহৃত হয় বা কি জন্য এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বিকজ ইংলিশ ইজ ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, বিকজ ইংলিশ ইজ ইউজড, ইংরেজি ব্যবহৃত হয় ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। হ্যাঁ, অ্যাজ আ, হিসাবে, অ্যাজ মানে কি হিসাবে, অ্যাজ আ সেকেন্ড, SECOND, সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। কথাটা বোঝেন, এই সেন্টেন্সটা আমি লিখলাম যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিকজ ইংলিশ ইজ ইউজড অ্যাজ আ ইন্টারন্যাশনাল, ইংলিশ ইজ ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাজ আ সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইটা আমি সেকেন্ড কোশ্চেনের এগেইনস্টে লিখলাম। এইবার আমার মেইন পার্টে আসতে হবে, অর্থাৎ এখানে একটু ডিটেলসে আনসার দিতে হবে। মেইন বডি পার্ট, বডি পার্টটা কি, যে হোয়াই শুড উই লার্ন ইংলিশ নাও, এই জায়গাটা একটু ভালোভাবে ফোকাস করবেন আপনারা। এই জায়গাটায় আমি কি বলছি যে হোয়াই শুড উই লার্ন ইংলিশ নাও, আমাদের কেন ইংরেজি শেখা উচিত। আমি আবারও বলছি, যেভাবে কোশ্চেন থাকবে সেভাবে উত্তর দিবেন। আগের কোশ্চেনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, পরেরটাও তাই, বাট এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু মডাল ভার্বে আছে যে ইংরেজি কেন আমাদের শেখা উচিত। তাহলে আপনি এখানে কয়েকটা রিজন নিয়ে আসেন। আমি আপনাদেরকে বলছিলাম না, প্যাসেজের একটা সেন্টেন্স থেকে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা আমি করব। এটা দেখেন কিভাবে করতে হয়, দেখেন একটু বোঝার চেষ্টা করেন যে হোয়াই শুড উই লার্ন ইংলিশ নাও, তাহলে আপনি কি বলতে পারেন যে উই শুড, দেখেন উই শুড। এইবার আপনাদের মনে আছে কিনা, এইখানে কয়েকটা ইনফরমেশন ছিল, এই যে গ্রিন কালার দিয়ে হাইলাইট করা, যে উই নিড ইংলিশ টু গেট আ গুড জব, আমাদের ইংরেজি দরকার ভালো একটা চাকরি পেতে, টু গো অ্যাব্রোড, টু পারসিউ হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, বা এই যে জায়গাটার কথা আমি বলছিলাম যে ইংরেজি আমাদের দরকার কেন, এই জায়গাগুলো বা এই কাজগুলোকে ডেভেলপ করার জন্য, এই বিষয়গুলোকে ডেভেলপ করার জন্য। তাহলে দেখেন এই এই যে পয়েন্টগুলো, এই যে রিজনগুলো, ভালো একটা চাকরি পাওয়া, বিদেশে যাওয়া, উচ্চশিক্ষা গ্রহণ করা, এগুলোকে আমি আলাদা আলাদা বাক্যে পরিণত করব। এগুলো তো একটা বাক্যের ভিতর দেওয়া, কিন্তু আমি এই এই এলিমেন্ট গুলোকে, এই রিজন গুলোকে আলাদা আলাদা বাক্যে পরিণত করব। সেটা কিভাবে সম্ভব, দেখেন কি বলছি, উই শুড, অর্থাৎ আমাদের উচিত, উই শুড লার্ন ইংলিশ, LEARN, লার্ন ইংলিশ। আমার কথাটা বোঝেন, সেন্টেন্স কিভাবে স্ট্রাকচারাইজড হয়, কিভাবে গঠিত হয়, আমাদের ইংরেজি শেখা উচিত। এবার কেন, রিজনটা কি, এবার আপনি বলতে পারেন টু, এখানে কিছু লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করতে পারেন। যখন IELTS এর কিউ কার্ড টপিকের উপর স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করলে একটার সাথে আরেকটা বাক্য ভালোভাবে কানেক্টেড হয় এবং এখানে বেশি মার্ক গ্যাদার করা যায়। অর্থাৎ আপনি এটা এইভাবে বলতে পারেন যে ফার্স্টলি, FIRSTLY, ফার্স্টলি উই শুড লার্ন ইংলিশ। এইখানে এবার আপনি বলতে পারেন যে টু গেট আ গুড জব, টু গেট আ গুড জব, আমাদের ইংরেজি শেখা উচিত ভালো একটা চাকরি পেতে। তাহলে এই যে গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে, টু প্লাস ভিওন এর ব্যবহার করা যায়, অথবা ভার্ব প্লাস, সরি ফর প্লাস
ভার্বের সঙ্গে আইএনজি এর ব্যবহার করা যায়। যেমন আপনি এটাও বলতে পারেন যে ফর গেটিং আ গুড জব উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব অর ফর গেটিং আ গুড জব। একটা সেন্টেন্স শেষ। আবার আমি লিখবো সেকেন্ডলি, SECONDLY, সেকেন্ডলি কি উই শুড, উই শুড SHOULD, সেকেন্ডলি উই শুড, দেখেন লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত, আমাদের ইংরেজি শেখা উচিত। কেন উচিত? কি বলতে পারি যে টু গো অ্যাব্রোড, ABROAD, অথবা আমি এখানে বলতে পারি যে ফর গোয়িং অ্যাব্রোড। ঠিক আছে, আবার আপনার কি বলতে পারেন দেখেন, থার্ডলি বলতে পারেন, অথবা অন্যান্য লিঙ্কিং ওয়ার্ডেরও ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল ইউ ক্যান সে দ্যাট মোর ওভার, মানে অধিকন্তু বা আরো, মোর ওভার, দেখছেন এই যে একটা লিঙ্কিং ওয়ার্ড, অধিকন্তু বা আরো। হ্যাঁ, কি এখানে আবার আপনি শুড ব্যবহার না করলে করে শুডের পরিবর্তে যদি কোনো মডাল ভার্বের ব্যবহার করা যায় যেটা ওর সঙ্গে প্রায় কানেক্টেড, সেটাও ভালো হয়। যেমন এটা আপনি এইভাবে বলতে পারেন মোর ওভার উই মাস্ট, শুড না ব্যবহার করে আমি মাস্ট লিখলাম, উই মাস্ট লার্ন ইংলিশ, আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে বা শেখা প্রয়োজন বা দরকার। মাস্ট না বলে নিডও বলতে পারেন, নিড না বলে হ্যাভ টুও বলতে পারেন, বলা যায় কিন্তু। হ্যাঁ, উই মাস্ট লার্ন ইংলিশ, এখানে আপনি কি বলতে পারেন টু ডু, অথবা ফর ডুইং, টু ডু higher, STUDIES, to do higher studies, STUDIES, to do higher studies on SCIENC, science and technology, TECH, technology। কি বলতে পারেন যে we must learn English to do higher studies on science and technology। You can also say that we also learn this language for business purpose, we also learn this language for business purpose। তো আমি আর অত রিজন লিখলাম না, আমি এখানে যে তিনটা পয়েন্ট ওইখানে ছিল সেই তিনটা থেকে আমি কি বললাম আমি আরেকবার একটু পড়ি দেখেন। ফার্স্টলি উই শুড লার্ন ইংলিশ to get a good job, or you can say that for getting a good job. Secondly, we should learn English to go abroad. Moreover, we must learn English to do higher studies on science and technology। তো এই সি নাম্বার কোশ্চেনের অ্যান্সার শেষ। এইবার দেখেন ডি নাম্বার কোশ্চেনটা কিভাবে এই আইএলটিএস এর কিউকার টপিক গুলো আপনারা ফেস করবেন, যারা স্পিকিং করতে পারেন না, যারা মোটামুটি গ্রামার জানেন বা বোঝেন বাট কথা বলতে গেলে প্রবলেম ফেস করেন, কারেক্ট গ্রামার মেনটেন করে কিভাবে কথা বলতে হয় দেখেন। এই কোশ্চেন যেভাবে থাকবে উত্তর সেইভাবে করবেন। যেমন এই কোশ্চেনটা কেমন বোঝেন একটু, হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি ঘটবে যদি আমরা ইংরেজি না শিখি। তাহলে এইটা কিসের কোশ্চেন জানেন? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল বোঝেন, ইংলিশে 4 প্রকার কন্ডিশনাল আছে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ, আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ কি ঘটবে যদি আমরা ইংরেজি না শিখি। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, আমার সি নাম্বার কোশ্চেনে যে অ্যান্সারটা আমি দিয়েছি যেটা ছিল সেইটাকেই যদি আমি নেগেটিভলি প্রেজেন্ট করি এইটার উত্তর হয়ে যায়। অর্থাৎ ইংরেজি কেন শেখা উচিত, এই কারণে আমার এই এই বিষয়গুলোর জন্য শেখা উচিত। এবার বলছে কি ঘটবে যদি না শিখি, তো যদি না শিখি তাহলে এগুলো আমরা করতে পারবো না। কোনটা দেখেন কিভাবে উত্তর দিতে হয়, বোঝার চেষ্টা করেন। ইফ, ইফ উই, এখানে আপনি ওইভাবে লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করতে পারেন যে ফার্স্টলি, FIRSTLY, দেখেন ফার্স্টলি প্রথমত, ইফ উই ডোন্ট লার্ন ইংলিশ, ইফ উই ডু নট বা ইফ উই ডোন্ট লার্ন ইংলিশ, যদি আমরা ইংরেজি না শিখি। এইবার কি উই, আবার দেখেন বোঝেন স্ট্রাকচার বোঝেন, উই উইল নট, উইল নট কে সংক্ষেপে ওন্ট বলা যায়। উই উইল নট বি, বি মানে হওয়া, এইবল এটা একটা অ্যাডজেক্টিভ, উই উইল নট বি এইবল, অর্থাৎ আমরা সক্ষম হব না কি টু গেট আ গুড জব। ওই আগের রিজন গুলোকেই আমি একটু ডিফারেন্ট ওয়েতে নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করছি, টু গেট আ গুড জব। অথবা আপনি এখানে বলতে পারেন টু গেট না বলে আপনি এখানে বলতে পারেন যে ফর গেটিং, ফর GETTING, ফর গেটিং আ গুড জব। কি বলতে পারেন যে ফার্স্টলি ইফ উই ডোন্ট লার্ন ইংলিশ উই উইল নট বি এবল টু গেট আ গুড জব, যদি আমরা ইংরেজি না শিখি আমরা ভালো একটা চাকরি পেতে সক্ষম হব না, আই মিন ভালো একটা চাকরি পাবো না। উই উইল নট গেট এ গুড জব বলতে পারেন, বাট উইল নট বি এবল টু, এটা এটা আরো বেশি ভালো শোনায়, কথাটা স্ট্রাকচারটা ভালো শোনায়। এবার আপনি কি বলতে পারেন সেকেন্ডলি, SECONDLY, বা আপনি এরকম ভাবেও সেকেন্ডলি না বলে ইন দিস ওয়ে, কনসিকুয়েন্টলি, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহারও করতে পারেন। তো সেকেন্ডলি আবার ওইটা বলেন, ইফ উই ডোন্ট, if we don't, I mean do not, if we don't learn this language, যদি আমরা এই ভাষাটা না শিখি, if we don't learn this language, আবার কি বলতে পারেন we won't be, মানে will not be, WONT, won't be able, অর্থাৎ আমরা সক্ষম হবে না কি করতে,
টু গো অ্যাব্রোড বা ফর গোয়িং টু গো অ্যাব্রোড বা ফর গোয়িং অ্যাব্রোড, বিদেশে যেতে সক্ষম হব না। এবার আমি আরো কি বলতে পারি, দেখেন এই যে ডোন্ট লার্ন না বলে এই যে উই ডোন্ট লার্ন বলছি, যে ইফ উই ডু নট লার্ন ইংলিশ, তো এইটা না বলে এইখানে এই স্ট্রাকচারটারও চেঞ্জ করা যায়, কেমন জানেন? এই দেখেন আরেকটু লিখি, মোর ওভার ইফ উই, এবার এই ডোন্ট না লিখে দেখেন এই কথাটাকে আমি প্যারাফ্রেজের মাধ্যমে, মানে আমার মিনিং একই থাকবে বাট আমি স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে পারি। কিভাবে দেখেন, মোর ওভার ইফ উই, এবার যদি আমি এইভাবে কথাটা বলি, ইফ উই ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার, দেখছেন কত সুন্দর একটা কথা, ইফ উই ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, কি বলছি যে মোর ওভার ইফ উই ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, যদি আমাদের ভালো ধারণা, ক্লিয়ার স্পষ্ট ধারণা না থাকে এই ভাষা সম্পর্কে, উই উইল নট বি এবল বলছি, এটা না বলে আমি মাস্টের ব্যবহার করলাম, উই মাস্ট নট বি এবল টু ডু, ফর ডুইং, টু ডু হায়ার, STUDI, স্টাডিজ অন, SCIENC, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, TECHNOLOGY, কি লিখলাম একটু বোঝেন, যে moreover if we don't have clear concept about this language we must not be able to higher studies on science and technology, বিভিন্ন ওইতে একটা কথাকে বলা যায়। তাহলে দেখেন এইভাবে কিন্তু আমার এখানে বডি পার্টটা শেষ। এবার বলছে হোয়াট ডু ইউ লাইক টু সে অ্যাবাউট ইংলিশ, এগুলো লিখতে গেলে টাইম চলে যাবে। তো আমি আপনাদেরকে মেইনলি যেটা বলতে চাচ্ছি, যে যে কোনো টপিকের উপর স্পিকিং করা, কারেক্ট ওয়েতে প্রেজেন্টেশন দেওয়া, এটা কঠিন কোনো বিষয় না। আমি যদি এখন একটু মুখে বলে শোনাই, দেখেন কতটা সুন্দর দেখায়। আপনি, আবারও বলছি, আপনি মনে করেন একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, এখন আপনার এক্সামিনার আপনাকে টপিক দিয়েছে যে টুডে আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো মাই ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। সো আপনি কিভাবে অ্যান্সার দিবেন? আপনি বলবেন ওয়েল আই ক্যান সে দ্যাট ইংলিশ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং আওয়ার থটস, ফিলিংস, ইমোশন, প্যাশন, এটসেট্রা। দেন আপনার এক্সামিনার আবার কোশ্চেন করছে, সো হোয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ক্যান ইউ এক্সপ্লেইন ইট? So you can say that yes, English is an international language because English is used for international communication as a second common language all over the world. Then why should we learn English now? So you can also say that firstly, we should learn English to get a good job, as well as we should learn English to go abroad. Moreover, we must learn English to do higher studies on science and technology. After that, what will happen if we don't learn this language? So if we don't learn this language, we will not be able to go abroad. If we don't learn this language, we will not be able to get a good job. If we don't have clear concept about this language, we will not be able to do higher studies, or we must not be able to do higher studies on science and technology. As well as I can also say that if we don't have clear concept about this language, we will not be able to do business across our national border. রাইট? যত রিজন থাকে আপনি সেই রিজনগুলোকে নিয়ে আসতে পারেন এবং এই সেম স্ট্রাকচারের মাধ্যমে ডিসক্রাইব করতে পারেন। Then what do you like to say about English? I can say that English is a very straight language. Everyone should learn this language for getting himself or herself to establish in a good position. As well as how does your English textbook help you to learn English? I can also say that my English textbook helps me to learn English very much, because when I read my English textbook, when I study it, when I read any kinds of novel, fiction, non-fiction, I can get so many new vocabulary, I can know about the new sentence structure, I can increase my reading speed, in reading skill. In this way, I can say my English textbook helps me a lot to learn this language. So that's all about my presentation. Thanks for patience sharing. এই যে কথাগুলো বললাম, লাস্টের দুটো কোশ্চেন আমি আর লিখলাম না, মুখে বলে দিলাম। তো এটা এটা কঠিন কোনো কথা না, কঠিন কোনো বিষয় না। এইখানে যা আছে আমি একবার কিন্তু পড়ছি, বাট আমি কি এটা হুবহু হুবহু মানে লিখছি? এখান থেকে একটা আইডিয়া নিয়েছি, একটা কনসেপ্ট নিয়েছি, সেই কনসেপ্টটা নিয়ে নিজের মতো করে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি করেছি। এটা আমি এখন দেখাচ্ছি, আপনারা তো বুঝতে পারছেন না, বাট আমার পেইড কোর্সে যে স্টুডেন্টগুলো থাকে তাদের যখন আমি এইভাবে আরো ধীরে ধীরে তো বোঝাই, তাদের, আপনাদের তো আরো আমার অনেকগুলো বিষয় দেখাতে হবে, এই জন্য দ্রুত যাচ্ছে। তো তাদের যখন এগুলো ধীরে ধীরে বোঝাই, দেখাই, দেখানোর পর তারা যখন নিজের মতো করে স্পিকিং করে, প্রেজেন্টেশন দেয়, আপনি একবার দিয়ে দেখবেন, এটা এটা টু ওয়ে কমিউনিকেশনের ব্যাপার। এটা আমি পড়াচ্ছি, আপনি তো দেখতেছেন, এটা দেখে বসে থাকলে হবে না, আপনাকে কাজ করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা সায়েন্স না বা ম্যাথ না, টিচার পড়ালো আমি শিখলাম, শিখে বসে থাকলে হবে না, কাজ করতে হবে, স্পিকিং করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে ব্রেন দিয়ে। এবং এইভাবে যদি আপনি করতে পারেন, এইভাবে যদি আমি দেখাই দিই, আপনি কেন ফ্লুয়েন্ট হবে না? অ্যাটলিস্ট আজকে হয়তো একটা দেখাচ্ছি, অ্যাটলিস্ট 10টা টপিকের উপর আপনি রেগুলারিটি মেনটেন করে স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন, আপনি কতটা প্রফেশনাল হচ্ছেন, কতটা ফ্লুয়েন্ট হয়ে
যাচ্ছেন আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। এবং এটা একটা দেওয়া শুরু করলেই নিজের ভিতরে একটা কনফিডেন্ট, একটা প্লেজার কাজ করেছে, না আমি যে খুব ভালো ইংলিশ পারতেছি। এবং একবার ভেবে দেখেন এটা কঠিন না। আমরা অনেকে মনে করি কঠিন, আমরা ইংলিশে কথা বলতে পারি না, ভয় পাই, ভাবি ভুল হবে তাই বলবো না। ভয় পাও না। আপনি একবার এটা লেখেন, লেখার পর সবগুলো যদি বলতে নাও পারেন, কয়েকটা সেন্টেন্স বলেন, একটু ভাবেন আপনি এই কয়েকটা সেন্টেন্স বলতে পারবেন না? যে উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই শুড লার্ন ইংলিশ টু ডু বিজনেস অ্যাক্রস দ্য ন্যাশনাল বর্ডার, উই শুড লার্ন ইংলিশ, শুড না বলে আপনি, মানে আমি তো এখানে শুড বলছি আপনাকে সহজে বোঝানোর জন্য, আপনি এখানে এরকমও বলতে পারেন উই নিড টু লার্ন ইংলিশ to do higher studies on science and technology. We need to learn English, but we have to learn English uh, to do to establish myself in a good position. বিভিন্ন রিজন আপনি এখানে ব্যাখ্যা করতে পারেন। সো হ্যাভ টু, নিড, মাস্ট, শুড, এই ধরনের মডাল ভার্ব দিয়ে কিন্তু এই কথাগুলোকে আপনি ডেসক্রাইব করলেন। আবার কি এই কোশ্চেনগুলো যে ইফ উই ডোন্ট হ্যাভ clear concept about this language, we will not be able to get a good job. If we do not learn English, we will not be able to go abroad. If we do not learn English, we will not be able to do study higher studies on science and technology. একবার ভাবেন এই যে 6টা লাইন, আবারও বলছি গুনে গুনে 6টা লাইন কি আপনি বলতে পারবেন না? না দেখে আয়নার সামনে দাঁড়ায় বা আপনার মোবাইলে ভিডিও করলেও আপনি কনফিডেন্ট পাবেন। কি 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 বললাম? 6টা লাইন আপনি একবার বলেন আমার সঙ্গে যে উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, 1 নাম্বার। উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই শুড লার্ন ইংলিশ টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 3টা শেষ। এবার এই 3টাকে আমি নেগেটিভ ভাবে বলবো যে ইফ উই ডু নট লার্ন ইংলিশ, we will not be able to get a good job. If we do not learn English, we will not be able to go abroad. If we do not learn English, we will not be able to do higher studies on science and technology. এই 6টা সেন্টেন্স যদি আপনি না দেখে আয়নার দিক তাকায় বলতে পারেন, আপনার ভিতরে কনফিডেন্ট কাজ করে, আপনার ভিতরে প্লেজার কাজ করে। বাট আমরা এটা বলি না, আমরা শিখি না, আমরা এইভাবে চর্চা করি না। আমরা ছোট ছোট রুলস আর স্ট্রাকচারের ভিতরে সীমাবদ্ধ থাকি যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই দিয়ে হাজারো সেন্টেন্স করা যাবে। বা ঘরে বসে ইংরেজি বলতে হয়, ইংরেজি শেখার জন্য এক্সপ্রেশনগুলো শিখে রাখুন, ট্রেনে এই ইংরেজি বলতে হয়। এইভাবে কখনো প্রফেশনাল হওয়া যায় না, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না। বাট এই যে ওয়েটা আমি দেখাচ্ছি যে প্যাসেজ অ্যানালাইসিস করা, প্যাসেজ অ্যানালাইসিস করে কোশ্চেনের এগেইনস্টে নিজের মতো করে অ্যান্সার করা, এখান থেকে আপনার রিডিং স্পিড বাড়ে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে। এই যে যেভাবে আমি লিখলাম, রাইটিংটাকে ডেভেলপ করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। সেইটাকে আপনি স্পিকিং এ রূপান্তর করেন। রাইটিং যেটা আপনি লিখতেছেন, 14টা লাইন লিখছেন, হয়তো 14টা লাইন না দেখে বলতে পারছেন না, আপনি 5টা লাইন সেখান থেকে বের করেন যেটা আপনি বলতে পারবেন। পরের দিন দেখবেন 6টা হবে, তারপরের দিন 7টা হবে। তো এইভাবে প্র্যাকটিস করতে হয় এবং মেন্টরের অধীনে থেকে এগুলো করতে পারলে আপনি কেন ফ্লুয়েন্ট হবে না, কেন আপনি এক্সপার্ট হবে না? আমার প্রত্যেকটা স্টুডেন্ট, আজকেও আমার পেইড কোর্সের ক্লাস আছে, এই যেটা আপনাদের দেখাচ্ছি, মানে আপনাদের তো 61 ব্যাচ শুরু হবে নতুন আগামী পরশু দিন থেকে। 60 ব্যাচের যে স্টুডেন্ট তাদেরকে আমি এই স্পিকিং এর উপর ক্লাস নিব এবং তাদেরকে আমি ইনস্ট্যান্টলি স্পিকিং করায়ও দিব। আমি হয়তো আপনাদের সেটা রেকর্ড আমি দেখাতে পারবো। তো আহ, আমি দেখাবো। আমি আজকে ক্লাসটা শেষ করি, মানে 10:30টায় তাদের ক্লাসটা আমি নিব আর কি। তো যেটা আপনাদেরকে বলছি, এই যে আমি এখন আপনাদের এটা পড়ালাম, এটা বোঝালাম, এটা আপনারা দেখলেন, এখন যদি এই কোশ্চেনগুলো আমি আপনাদেরকে দেই, আপনারা কিন্তু অনেকেই কথা বলতে পারবেন এই টপিকের উপর, এই স্ট্রাকচার গুলো মেনটেন করে। পারবেন না? ভেবে দেখেন আপনি পারবেন, একটা কনফিডেন্ট আপনার ভিতরে কাজ করছে। বাট এই ফ্রি ক্লাসে আমি যদি এখন আনমিউট করে দিই, একসাথে সবাই কথা বলে উঠবে, ওইভাবে নেওয়া পসিবল হয় না। অনেকেই বলে আপনার পেইড কোর্সের বেনিফিট কি? বেনিফিট ওইটাই, টু ওয়ে কমিউনিকেশন। স্পিকিং টেস্ট, স্টুডেন্টরা প্রেজেন্টেশন দিবে, সেটা নিব, সেখানে ভুল হলে ধরাই দিব, প্রাফেস করে স্ট্যান্ডার্ড সেন্টেন্সটা আমি করে দিব। এইটা, এই যে একটু পরে যে ক্লাসটা নিব আমার 60 ব্যাচের যে পেইড ক্লাস, সেখানে ওদেরকে আমি এইভাবে পড়াই দিয়েই ওদের থেকে আমি প্রেজেন্টেশন নিব। বাট এখানে কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া সম্ভব হয় না বা হচ্ছে না। সো এই জায়গাটাতে আমি কিন্তু আমার ফুল ইফোর্ট দিচ্ছি, এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, সবকিছু দিয়েই পড়াচ্ছি। বাট ওই যে টু ওয়ে কমিউনিকেশন, যেটা ওইটা না হওয়ার কারণে ওই অ্যাকচুয়াল বেনিফিটটা আসে না। আপনি শিখছেন, শিখে বসে থাকছেন, বাট এটা বসে থাকা কাজ না। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। আমি বারবার বলছি, আপনি যতই দুর্বল হন, যতই ইলিটারেট হন, যতই অশিক্ষিত হন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে শিখাই দেবো। এটা কোনো রকেট সায়েন্স না, জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। শুধুমাত্র কারেক্ট কিছু টেকনিক এবং স্ট্র্যাটেজি মেনটেন করে প্র্যাকটিস করতে হয়, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায়। আবারও বলছি, ওই ছোট ছোট রুলস প্র্যাকটিস করে কখনো ভাষা শেখা যায় না। আমি যদি এইগুলো পড়াতাম আপনাদেরকে, যে ইউজ টু এর ব্যবহার, বা ইট ইজ হাই টাইম প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যেমন এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। তোমার ক্যারিয়ার করার এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার। আমি বলতাম কি যে বাকিগুলো আপনারা কমেন্ট করেন, অনেকে এটা করতো, পারতো, ভাবতে কত সুন্দর স্পোকেন শিখছি, বাট এটা থেকে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। আপনি যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, ল্যাঙ্গুয়েজটাকে নিজের নেক্সট জেনারেশনকে শেখাতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, আপনাকে এইগুলো
এইগুলোই ফেস করতে হবে, এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। ডিজিকে প্রশ্ন করে দেখেন যে এটা ইম্পর্টেন্ট কি না। আপনি হয়তো ইউটিউবে হাজার হাজার টিচারের ক্লাস দেখছেন, সেশন দেখছেন, বাট দেখেন এইভাবে আপনি কোথাও পাবেন না, কেউ দেখাবে না, যেটা আমি দেখাই থাকি। কারণ কি জানেন, অনেক টিচার এগুলো পারে, অনেক টিচার প্যাসেজ পড়ে, কিন্তু কতজন আরেকটা স্টুডেন্টকে বোঝাই দিতে পারে? আরেকটা স্টুডেন্টকে বোঝানোর ক্ষমতা সবার থাকে না। আমি যদি অন্য টপিকের উপর ক্লাস নিতাম আমি সহজেই নিতে পারতাম, বাট আপনাদের এই যে এইগুলো পড়াচ্ছি না, এটাতে কিন্তু আমার অনেক বেশি পরিশ্রম হয়, অনেক বেশি কষ্ট হয় এটা পড়াতে গেলে। কারণ এটা আরেকজনকে বোঝানো অতটা ইজি ব্যাপার না, অতটা সহজ ব্যাপার না। হয়তো অনেকেই নিতে পারছেন, অনেকেই আমার কথাগুলো বুঝতে পারছেন না, কিন্তু আমি অন্য যে কোনো একটা টপিক পড়ালে জাস্ট ফাইল ওপেন করে বলতাম এটা 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 এটা। কিন্তু এখানে কিন্তু আমার ব্রেন ইউজ করে আমাকে কিন্তু এই যে বাক্যগুলো আমাকে লিখতে হচ্ছে, এটা তো আমার মুখস্থ না, এটা তো আমি নিজের মতো করে লিখছি। এই কোশ্চেনের এগেনস্টে আপনি যখন একটা অ্যান্সার দিবেন আপনার সেন্টেন্সগুলো অন্যরকম হবে, আরেকজন যখন বলবে তার বাক্যগুলো অন্যরকম হবে। এইভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স, কথা একই থাকে বাট সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ হয়। আর যখন অন্যরা এগুলো শোনে, লিসনিং করে এক একজনেরটা, সেখান থেকেও অনেক ডেভেলপমেন্ট আসে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এইভাবেই পড়িয়ে থাকি। হয়তো আজকে আমার ক্লাস করছেন, কালকে হয়তো আপনি থাকবেন না, যারা পেইড কোর্স আসবেন তারা তো করতে পারবেন, বাট সবাই তো আর আসবেন না। আপনার আমার কথা মনে থাকবে এরকম একটা লোক ছিল, এইভাবে ল্যাঙ্গুয়েজটা শিখাইছিল, অনেক টিচারের কাছে ক্লাস করতে পারবেন। কিন্তু আমি যেটা বারবার বলছি, যদি কখনো কোনো টিচারের কাছে পেইড কোর্স করেন, এমন কারো কাছে করবেন যারা এই প্যাসেজ অ্যানালাইসিস করে, প্র্যাকটিক্যাল প্যাসেজগুলো সলভ করে, যারা নিউজ আর্টিকেলের এডিটোরিয়াল, তারা সব থেকে ভালো করতে পারে, ভালোভাবে শেখাতে পারে। কিন্তু যারা ওই ছোট ছোট রুলস শেখায় বা এক্সপ্রেশন শেখায়, এখান থেকে কখনো ওইভাবে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসে না। এটা হচ্ছে সত্যিকারের কথা। তো এই হচ্ছে মেইন বিষয়। এখন আমি যদি আরেকটা টপিক আপনাদেরকে একটু দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখেন। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি, এক এক ধরনের টপিকের টাইমিংটা হচ্ছে এক এক রকমের। আর ওই যেটা বললাম যে কনভারসেশন গ্রুপে টেক্সট করে বা ওই ফ্রি অ্যাপগুলো ইউজ করে কখনো এই ধরনের ডেভেলপমেন্টটা আসে না। অর্থাৎ এই জায়গাগুলো, সেন্টেন্সগুলোকে ব্রডেন্স করা যায় না, একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকতে হয়, আটকে থাকতে হয়। আপনি একটা কনভারসেশন গ্রুপে আছেন, কতটুকু প্র্যাকটিস করেন ভেবে দেখেন। হাই, হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, এই কথাগুলোই বলেন, এবং এইগুলোই আপনি যখন আরেকজনের সাথে কথা বলছেন তার সাথে ওই সেম কথাগুলো বলছেন। তো এইভাবে কখনো সেন্টেন্সের স্ট্রাকচার বাড়ানো যায় না, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয় না, রিডিং ক্লিয়ার হয় না, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয় না, বা ওই অ্যাকচুয়াল যে ইমপ্রুভ, অ্যাকচুয়াল যে কনফিডেন্ট একটা ভাষার প্রতি, এটা আসে না। এটা করতে গেলে এই ধরনের প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। তো এটাতে একটু সময় লাগে, একটু কষ্ট হয়, বাট আপনি বিশ্বাস করবেন না, 10টা টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দিবেন এইভাবে অ্যানালাইসিস করে, 11 দিনের দিন আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে না পারেন, তখন আপনি আমাকে বলবো, আমি সেইভাবেই শিখাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে। তো আমি এখন আরেকটা টপিক দেখাচ্ছি আপনাকে। যেমন এই যেটার কথা বলছিলাম, যে আ পিকনিক আই এনজয়েড। মনে করেন আপনারা এখানে এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন পিকনিক করেননি, কথাটা একটু বুঝবেন। এমন কেউ নেই যারা কখনো পিকনিক করেনি। আপনার ফ্যামিলির সাথে, আপনার ফ্রেন্ডসদের সঙ্গে, আপনার কলিগসদের সঙ্গে যদি রিসেন্ট কোনো পিকনিক করে থাকেন বা 2 বছর 10 বছর আগে করে থাকেন, তার একটা এক্সপিরিয়েন্স আপনাকে ইংলিশে শেয়ার করতে হবে আমার সামনে, কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া। যেটা আমি বারবার বলি, গ্রামেটিক্যাল কোনো মিস্টেক করা যাবে না, প্রফেশনালি কথা বলতে হবে। তো সেটা আপনি কিভাবে বলবেন? তো এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, যে সে কিভাবে পিকনিকে গিয়েছিল, কোথায় গিয়েছিল, কার সাথে গিয়েছিল। এই কথাগুলো আমি যখন এখানে দেখতেছি, আপনি যখন একটা রিডিং পড়বেন, এটা যখন আপনি অ্যানালাইসিস করবেন, আপনি সেন্টেন্সগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো সব পাস্ট টেন্সে লেখা। অর্থাৎ সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব থাকে, এবং এই ভার্বগুলো পাস্ট ফর্মে। এই ভার্বের উপর ফোকাস রাখতে হয়, কারণ আমি যে টাইমটা মেনটেন করে কথা বলছি, বাংলায় যে কথাটা ভাবতেছি, ইংলিশে সেইভাবে আমি ভার্বটাকে ইউজ করতে পারছি কিনা, এটা যদি না পারেন আপনার বাক্য ভুল হয়ে যাবে, আপনার কথা ভুল হয়ে যাবে। বাট এটা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন, সম্পূর্ণ সেন্টেন্সটাই সঠিক। তো পিকনিক আই এনজয়েড মানে আমি একটা পিকনিক উপভোগ করেছিলাম, সেইটা আমি বলবো। তার মানে আমার অতীতের একটা কথাকে ডিসক্রাইব করতে হবে। তার মানে এই কথাগুলো যখন আমি আমার মতো করেও বলবো, আমার কিন্তু সবই পাস্ট টেন্স ইউজ করে বলতে হবে। অর্থাৎ পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ইউজ করে আমাকে কথা বলতে হবে। তো এটা যদি আমি না পারি, আমি এক্সপার্ট হতে পারবো না। যেমন এখানে যে কোশ্চেন গুলো আছে দেখেন, হোয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, পাস্ট টেন্সের কোশ্চেনে ডিড এর ব্যবহার হয়, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। বাট অ্যাফার্মেটিভে কি হয়, ভার্বের পাস্ট ফর্ম। আপনাকে এটা বলতে হবে আই ওয়েন্ট অন আ পিকনিক, এরকম, তাই না? হোয়ার ডিড ইউ গো, হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, হোয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, হোয়াট ওয়ার দ্যার ইন ফুড আইটেমস, হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার, হোয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, কখন বাসায় ফিরেছিলেন। তো এই যে কোশ্চেন গুলো আছে, এইগুলো আপনাকে অ্যান্সার করতে হবে কোনো মিস্টেক ছাড়া, ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। কিভাবে বলবেন? দেখেন আমি এইটা একটু দেখাই দিই, একটু দেখেন, এটা কাজে লাগবে। এই প্যাসেজ অ্যানালাইসিস যে কতটা ইম্পর্টেন্ট, এটা না করলে বোঝা যায় না। একটু দেখেন, আ পিকনিক আই এনজয়েড, বোঝার চেষ্টা করেন।
আমি তো ফ্রি ক্লাস নিচ্ছি, হাজার হাজার টাকা খরচ করে অনেকে এই ক্লাসগুলো পায় না। একবার দেখে যান, অনেকে 20,000 25,000 টাকা দিয়ে আইএলটিএস করছে, ভর্তি হয়, কিছু শিখতে পারে না। আমার একটা স্টুডেন্ট ছিল, ঢাকায় বড় গার্মেন্টস আছে, পূর্ণিমা নাম। সে 57,000 টাকা খরচ করছে টোটাল করে, আইএলটিএস পরীক্ষা দিয়েছে, আইএলটিএস কোচিং এ ভর্তি হয়েছে, কিছু শিখতে পারেনি। আমার এই 2,000 টাকার কোর্স করে সে কিছুদিন আগে কানাডাতে গিয়েছে এবং আমাকে বলতে, স্যার আমি এত টাকা খরচ করছিলাম, সে আগে বলিনি পরে বলছে যে এত টাকা খরচ করছিলাম আমি কিছু শিখতে পারিনি, শুধু আপনার এই কোর্সটা থেকে আমি আইএলটিএস এক্সামে বসে সে সে 7.5 পেয়েছে। তো আইএলটিএস এক্সামে বসে আমি এই মার্কটা আমি গ্যাদার করেছি এবং আমি এখন এইখানে আসছি। তো এটা যে কতটা ভালো লাগে, কতটা প্লেজার কাজ করে, এটা বোঝানোর না, এই অনুভূতিটা বোঝানো যায় না। হ্যাঁ, তো যেটা আমি আপনাদেরকে বলছি, একটু দেখেন এই জায়গাটা। একটা গার্মেন্টস কোম্পানির মালিক ছিল সে, টাকা পয়সা আছে অনেক, ভালো ভালো জায়গায় কোচিং করছে, বাট কিছুই শিখতে পারিনি। কিন্তু আমার এইখান থেকে সে শিখে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট নিয়ে সে চলে গেছে। দেখেন, এটা আমি একটু পড়ি, একটু ধৈর্য ধরে দেখেন, এটা আপনাদের কাজে লাগবে। সেন্টেন্সের ফাংশন গুলো কেমন, কোথায় ফ্রেজের ব্যবহার, ক্লজের ব্যবহার দেখেন। এখানে বলছে লাস্ট উইন্টার, মানে কি, গত শীতে, তাহলে এইটা কি বলা হয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব অফ টাইম, এটা কিন্তু ফ্রেজ। সেন্টেন্সটা এইখান থেকে শুরু, একটা সেন্টেন্সের মেইন পার্ট কোনটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এইখান থেকে শুরু। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়, অন আ পিকনিক, একটা পিকনিকে। হুইস মানে যেটি, এটা বলে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। যেটি ছিল, হুইস ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, মানে আনন্দে ভরপুর। ঠিক আছে, বলছে গত শীতে আমি একটা পিকনিকে গিয়েছিলাম যেটি ছিল আনন্দে ভরপুর। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা ন্যাশনাল জাতীয় পার্কে গিয়েছিলাম। সাম অফ মাই ক্লাসমেটস, আমার কিছু বন্ধুরা, অ্যারেঞ্জ দ্য পিকনিক, পিকনিকের আয়োজন করেছিল। কথাটা একটু বোঝেন। উই ওয়ার 15 ইন নাম্বারস, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। উইদিন হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টার ভিতর, উই গট আউট দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। এটা আমি আপনাদের মনে থার্ড ক্লাসেও একবার দেখিয়েছিলাম, আমরা আধা ঘন্টার ভিতর শহর ত্যাগ করেছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতরে গান গাচ্ছিলাম। হ্যাঁ, দেখেন এই প্রত্যেকটা সেন্টেন্সের ভার্ব গুলো পাস্ট ফর্মে কিন্তু, হ্যাঁ, পাস্ট টেন্সের সেন্টেন্স এগুলো, বোঝার চেষ্টা করেন। বলছে অ্যাট লিস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, এটা অ্যাডভার্ব অফ টাইম, প্রায় 10টার দিকে। উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছেছিলাম। রিচড পৌঁছিয়েছিলাম মানে চলে গিয়েছিলাম। হ্যাঁ, আফটার রিচিং মানে কি, পৌঁছানোর পর। ফ্রেশ, হ্যাঁ, জাস্ট ফ্রেশ। সেন্টেন্সটা কোন কোন জায়গা থেকে শুরু, এইখান থেকে। উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করেছিলাম। এবার বলছে উই ডিড নট টেক এনি কুক উইথ আস, কুক মানেই রান্না করা, ভার, আবার কুক মানেই রাঁধুনি, নাউন। হ্যাঁ, বলছে আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি, ডিড নট টেক। আমি যদি বলতাম আমরা নিয়েছিলাম, উই টুক আ কুক হতো, উইথ আস, কিন্তু টেক এর পাস্ট মানে পাস্ট ফর্ম টুক। কিন্তু যখন আপনি নেগেটিভ করছেন, ডিডের ব্যবহার করতে হয়, ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, যদিও পাস্ট টেন্সের সেন্টেন্স। টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের দুইজন বন্ধু রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং, এই দেখেন টুক মানে রান্নার দায়িত্ব নিয়েছিল। এই যে টেকের পাস্ট ফর্ম টুক, এই যে ভার্বের ফর্মটা, এটা যদি সঠিকভাবে ইউজ করতে না পারেন, তাহলে এই ধরনের কথাগুলোকে, এই এক্সপিরিয়েন্স আপনি কখনোই ডেসক্রাইব করতে পারবেন না। তো এইগুলোর উপর ফোকাস করতে হবে। আমাদের ভুলটা মূলত এখানেই হয়। হ্যাঁ, সোহেল অ্যান্ড আই ডাগ আ স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার, সোহেল এবং আমি একটা ছোট চুলা খনন করেছিলাম ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকেই রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। সাম অফ আওয়ার ফ্রেন্ডস ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, আমাদের কিছু বন্ধুরা পানি এনেছিল কাছের উৎস থেকে। আদার্স হেল্প টু প্রিপেয়ার, আদার্স হেল্প অন্যরা সাহায্য করেছিল প্রস্তুত করতে, আনিয়ন, গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস। অ্যাট অ্যাবাউট 1:30 PM, প্রায় 1:30টার দিকে, 1:30 মানে 1:30, হ্যাঁ, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার রেডি হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, প্রত্যেকে ক্ষুধার্ত অনুভব করছিল। দেখেন FEEL, ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, এই যে ভার্বের ফর্মের উপর ফোকাস রাখতে হবে, ভার্বের ফর্মের উপর নজরটা রাখতে হবে। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা শুরু করেছিলাম। আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, দেয়ার ওয়ার, সেখানে ছিল পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা। হ্যাঁ,
উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং আধা ঘন্টার জন্য রেস্ট নিয়েছিলাম। এবার কি বলছে দেখেন, অন অফ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ। আমার একজন বন্ধু জীবনানন্দ দাশের একটা কবিতা আবৃত্তি করেছিল। রিসাইট মানে আবৃত্তি করা, রিসাইটেড এই যে ভার্বের উপর আমি কিন্তু হাইলাইট করছি স্কাই কালার দিয়ে, একটু বোঝেন। জীবনানন্দ দাশের একটা কবিতা আবৃত্তি করেছিল। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার। রিপন একটা জোক প্রেজেন্ট করেছিল, উপস্থাপন করেছিল। ভ্রাসিয়াস মানে কি জানেন? খাদ্যরসিক ব্যক্তি, পেটুক ব্যক্তি বলি না, যে বেশি খায়, পেটুক ব্যক্তির মতো। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, সুমন যে একটা ভালো গায়ক, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে একটা ক্লজ হচ্ছে, যে একটা ভালো গায়ক। হ্যাঁ, কি বলছে? প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, নজরুলের দুইটা গান প্রেজেন্ট করেছিল। হ্যাঁ, উই উই স্টার্টেড ফর হোম এট 5 p.m. আমরা 5টায় বাসার জন্য ফিরেছিলাম। আফটার টেকিং আওয়ার টি, চা খাওয়ার পর। উই উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি। আমরা এই পিকনিকটা খুবই উপভোগ করেছিলাম এবং এটা আমার জন্য খুবই স্মরণীয় একটা দিন ছিল। ইটস রিয়েলি, কি বলছে, যে ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি। সো এই যে সেন্টেন্সগুলো আপনারা দেখছেন, দেখেন প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে লেখা। অর্থাৎ আপনি যদি না জানেন রিসাইটের পাস্ট ফর্ম রিসাইটেড, ফিলের পাস্ট ফর্ম ফেল্ড, হেল্পের পাস্ট ফর্ম হেল্প, স্টার্টেড, ডিগের পাস্ট ফর্ম ডাগ মানে খনন করা, এই পাস্ট ফর্ম না জানলে কিন্তু অতীতের কোনো কিছু ডেসক্রাইব করা যাবে না। আপনাকে যদি কেউ বলে হ্যাভ ইউ এভার সিন এনি কাইন্ডস অফ হিস্ট্রিক্যাল প্লেস, হ্যাভ ইউ এভার গান এনি কাইন্ডস অফ historical place or sea beach or forest, if you go there please share your experience। তো যদি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হয়, যে কোনো কথা, অতীতের কথা শেয়ার করতে গেলে এই পাস্ট টেন্স মেনটেন করতে হবে। এবং আমি যেটা বারবার বলি, যে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়ার আগে আপনাকে আগে এটা আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, ব্যাকগ্রাউন্ডটা কেমন, কোন টেন্সে লেখা। আমার একটা টপিকের উপর স্পিকিং করতে বা প্রেজেন্টেশন দিতে মিক্সড স্ট্রাকচারের কিন্তু প্রয়োজন হয় না, যেটা আমি বারবার আপনাদেরকে বলছি। মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। সার্টেন একটা টপিকের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সব কথা বলা যায়, বাট সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হয়। আপনি যদি বুঝতে পারেন যে এখানে আমি যে কথাগুলো বলবো সবই পাস্ট টেন্সে বলবো, তাহলে কথা বলাটা দ্রুত হয়ে যায়। অর্থাৎ এখানে কোনো কন্টিনিউয়াস টেন্স আছে, কোনো পারফেক্ট টেন্স আছে, কোনো মডেল আছে, নাথিং। কিন্তু এই এই যে এর আগে যে টপিকটা আমি পড়িয়েছিলাম, এখানে কিন্তু কোনো পাস্ট টেন্স ছিল না, এখানে মডেল আর প্রেজেন্ট টেন্স ছিল। অর্থাৎ এক এক ধরনের টপিকের ব্যাকগ্রাউন্ড, টাইমিং, টেন্স এক এক রকম। সেটা আগে যদি আমরা ধরতে পারি দ্রুত কথা বলা যায়, আর এটা যদি ধরতে না পারি কথা বলতে গেলে প্রবলেম হয়। এখন আপনি এখানে কিভাবে কথা বলবেন এই টপিকের উপর বোঝার চেষ্টা করেন। এখন মনে করেন আপনার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, এখানে একজনের একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, এবার আপনি কিভাবে শেয়ার করবেন? দেখেন, একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন। প্রথমে বলছে হোয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, তাহলে একটা সাবজেক্ট নেন আই, এবার একটা ভার্ব নেন গো, এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, অর্থাৎ আই ওয়েন্ট অন আ পিকনিক, অন আ পিকনিক, আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম, সাবজেক্ট ভার্ব শেষ আমার। এইবার কোথা কখন গিয়েছিলেন, এখানে হোয়েন লেখা, তাহলে একটা টাইমের মেনশন করেন। ফর এক্সাম্পল ইন লাস্ট মান্থ, অর্থাৎ আমি গত মাসে একটা পিকনিকে গিয়েছিলাম। ইন লাস্ট লাস্ট মান্থ, আই ওয়েন্ট অন আ পিকনিক ইন লাস্ট মান্থ। এবার কোশ্চেন, পরের কোশ্চেন দেখেন, ওয়্যার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন? তাহলে আপনি আবার বলেন যে আই ওয়েন্ট, অর্থাৎ একটা সাবজেক্ট না একটা ভার্ব নেন, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম কোথায়, আই ওয়েন্ট টু সুন্দরবন, আই ওয়েন্ট টু কক্সেস বাজার, আই ওয়েন্ট টু সিলেট, যে কোনো জায়গার নাম আপনি মেনশন করেন। আই ওয়েন্ট টু সুন্দরবন, আমি সুন্দরবন গিয়েছিলাম, এইভাবে আপনি মেনশন করেন। ঠিক আছে, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। এইটা বসানোর পর আবার 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 আপনি সেন্টেন্সটা আবার আবার আপনি নিয়ে আসেন। যেমন এই জায়গাটাতে পরের কোশ্চেন, হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, আচ্ছা সেখানে যাওয়ার পর কি করেছিলেন? তো এই কথাগুলো বলার আগে একটু নিজের মতো করে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন যে আই ওয়েন্ট, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এবার আপনি কার সাথে গিয়েছিলেন? আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম উইথ মাই আঙ্কেল, উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই কলিগ। হ্যাঁ, যাদের সাথে আপনি পিকনিকটা করেছিলেন তাদেরকে আপনি আগে মেনশন করেন। তারপর আপনি আয়না বলে যখন আপনি অন্যদেরকেও নিয়ে চলে আসছেন, তখন আপনারা আপনারা কি করতে পারেন? তখন আপনারা এখানে কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, তখন আপনারা এখানে কিন্তু ওই উই এর ব্যবহার করতে পারেন। মানে আই না বলে এবার উই বলেন যে উই, উই, এটা আপনি এরকম বলতে পারেন যে রিস্ক, আমরা পৌঁছেছিলাম,
উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, অর্থাৎ যে জায়গাটা পিকনিক করেছিলাম, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট। সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি জায়গাগুলো অটোমেটিক্যালি চলে আসে, অবজেক্ট অটোমেটিক্যালি পাওয়া যায়। হ্যাঁ, এবার একটা টাইমের মেনশন করেন, ফর এক্সাম্পল অ্যাট 10 AM। অ্যাট 10 AM আমাদের জায়গাটাতে 10টার দিকে পৌঁছেছিলাম। আবার আপনি একটা সাবজেক্ট নেন যে উই, বা আপনার অন্য একটা সাবজেক্ট নেন, ফর এক্সাম্পল অন অফ মাই ফ্রেন্ডস, অন অফ মাই ফ্যামিলি মেম্বার্স, অন অফ মাই ফ্রেন্ডস। দেখেন এইভাবে আপনি কয়েকটা সাবজেক্ট নেন, অন অফ মাই ফ্রেন্ডস, হ্যাঁ আমাদের ভিতরে একজন বন্ধু। এবার টেকের পাস্ট ফর্ম কি? টুক। এবার কি? দ্য চার্জ অফ কুকিং, টুক দ্য চার্জ, CHARG, চার্জ অফ কুকিং, আমাদের একজন বন্ধু রান্নার দায়িত্ব নিয়েছিল। এবার আপনি আরো বলতে পারেন উই, একটা সাবজেক্ট নিলাম, ভার্ব কি? ফিলের পাস্ট ফর্ম ফেল, আমরা অনুভব করেছিলাম, APLT, উই ফেল হোয়াইট, QUIATE, হোয়াইট, হাংরি, HUNGRI, হাংরি মানে কি? ক্ষুধার্ত। আবার একটা সাবজেক্ট নেন যে উই, উই কমপ্লিটেড আওয়ার ফেস্ট, অর্থাৎ আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম, COMPLETED, অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্বটা কোন ফর্মে? পাস্ট ফর্ম, উই কমপ্লিটেড আওয়ার ফেস্ট। এবার কয়টার সময় শেষ করেছিলাম? একটা টাইমের মেনশন করতে পারেন যে অ্যাট 4 PM। আবার আপনি বলতে পারেন যে সেখানে কি কি খাবার ছিল, আপনি এরকম বলতে পারেন উই এট, আমরা খেয়েছিলাম, বা দেয়ার ওয়ার, সেখানে ছিল, এভাবে বলতে পারেন। ইট মানে খাওয়া, ইটের পাস্ট ফর্ম এট, এই ভার্বটাকে ঠিক রাখতে হবে, উই এট। এবার আপনি বলতে পারেন পোলাও, বিরিয়ানি, হ্যাঁ, রোস্ট, স্যালাড, হ্যাঁ, বিফ, এক্সেট্রা, হ্যাঁ, রোস্ট, হ্যাঁ, স্যালাড, ইটিসি। সো এই যে জায়গাগুলো, এগুলো আপনাকে মেনশন করতে হবে। এবার আপনি কিছু লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডেরও ব্যবহার করতে পারেন, যে আফটার, আফটার কমপ্লিটিং আওয়ার ফেস্ট, আফটার কমপ্লিটিং আওয়ার লাঞ্চ, হ্যাঁ, আফটার, একটু লিখে দিই, আফটার কমপ্লিটিং আওয়ার ফেস্ট, অর্থাৎ আমাদের খাওয়ার পর আমরা কি করেছিলাম, এটা আপনি এখানে বলতে পারেন। এটা আপনি এখানে বলতে পারেন APST, যে উই পারফর্ম, PERFORMED, উই পারফর্ম সাম, আমরা পারফর্ম করেছিলাম কিসের? সাম কালচারাল, CULTURAL অ্যাক্টিভিটিস, ACTIVITIES। যেমন, যেমন এখানে আপনি বলতে পারেন যে আই ডিসাইড, RECIT, আই ডিসাইডেড, আমি আবৃত্তি করেছিলাম, পোয়েম, আ পোয়েম। অন অফ মাই ফ্রেন্ড, দেখেন আপনি এরকম বলতে পারেন যে মাই, অন অফ মাই ফ্রেন্ড রিপন, যে কোনো একজনের নাম বলেন, মেনশন করেন, বা একটা ফ্যামিলি মেম্বার্স এর নাম বলেন। হ্যাঁ, সাং আ সং, SANG, ভার্বের সিং, ভার্বের পাস্ট ফর্ম স্যাং, মানে গাওয়া, গেয়েছিল, আর সং। এবার কার গান? অফ নজরুল, হ্যাঁ, নজরুলের একটা গান গেয়েছিল। এভাবে মনের মতো করে যায়, যে এক্সপিরিয়েন্সটা থাকে সেগুলো কিন্তু শেয়ার করতে পারেন। এটা কঠিন কিছু না, ইংরেজি ভাষা কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি, নিজেরাই এটা নাড়ি ভুড়ি বের করে ফেলি গ্রামারটা শিখে। কিন্তু দেখেন, যদি আপনি এই টপ ডাউন পদ্ধতি ফলো করেন, যে একটা প্যাসেজের ভিতর কি থাকে, কোথায় ফ্রেজ থাকে, কোথায় সাবজেক্ট এবং ভার্ব থাকে, ভার্বের কোন ফর্মটা থাকে, কোথায় কন্ডিশনাল সেন্টেন্স থাকে, কোথায় রিলেটিভ প্রোনাউন থাকে, অর্থাৎ কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে মেইনলি আমার দরকারটা কি, এইটা যদি আপনি বুঝতে পারেন, অনেক দ্রুত ভাষাটা শেখা যায়। প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। আমি কিন্তু গ্রামার শেখাই, রুলস রেগুলেশন দেখাই, বাট আমি কিন্তু সবকিছুর প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা করে দেখাই আপনাদের সামনে। তো এইটাই আমি আপনাদেরকে বলছি। এখানে আপনি আরো বলতে পারেন যে অন অফ মাই ফ্রেন্ডস, এখানে অ্যানাদার ফ্রেন্ড, তার নাম বলতে পারেন, যে প্রেজেন্টেড আর জোক অন আ ফরাসিয়াস ইটার। এরপর আপনি বলতে পারেন যে উই এনজয়েড, ENJOYD, উই এনজয়েড দ্য পিকনিক, আমরা পিকনিকটা উপভোগ করেছিলাম, PICNIC, মোস্ট, মোস্ট, আমরা এই পিকনিকটা খুবই উপভোগ করেছিলাম। এরপর আপনি আরো বলতে পারেন যে উই রিটার্ন টু হোম, RETURN, এই যে ভার্ব গুলো, রিটার্ন, এনজয়েড, স্যাং, রিসাইটেড, কমপ্লিটেড, এট, ফেল্ট, রিস্ট, ওয়েন্ট, এই যে ভার্ব, এই ভার্বটা বুঝতে হবে। ভার্ব কোন ফর্মের? পাস্ট ফর্মের ভার্ব, তার মানে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে কি করেছিলাম আমি সেইটা বলছি। আমরা বলতে এই জায়গাটা ডেভেলপ করতে পারি না, এটা ধরতে পারি না, না পারার কারণে ইংলিশে কথা বলতে পারি না। উই রিটার্নড হোম, হ্যাঁ, একটা টাইমে মেনশন করলেন যে অ্যাট 6 PM, সন্ধ্যা 6টায় আমরা বাড়ি ফিরেছিলাম। হ্যাঁ, উই এনজয়েড দ্য পিকনিক, ইট ওয়াজ আ মেমোরেবল ডে ফর মি। হ্যাঁ, সেইভাবে কিন্তু কথা বলা যায়। একটু ভেবে দেখেন, ইংলিশে কথা বলা কঠিন কিছু না। উই ওয়েন্ট অন আ পিকনিক, উই ওয়েন্ট টু সুন্দরবন, আই ওয়েন্ট there with my family, we reached the grand spot at that time, one of my friends took the charge of cooking, we felt quite hungry। এবার আপনি এখানে এরকমও বলতে পারেন যে যে হি কুকড বা উই কুকড, আমরা রান্না করেছিলাম। এই আইটেমগুলোর নাম দিতে পারেন, যে বিরিয়ানি, রোজ, সালাদ, দেন উই এট at that time, I recited a poem, we performed some cultural activities। তো একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আমি তো জাস্ট দ্রুত দেখাচ্ছি
আপনাদেরকে বিষয়টা সহজে বোঝানোর জন্য, যেটা আমি বারবার বলতেছি, একটা সাবজেক্ট নিবেন, একটা ভার্ব নিবেন, যে কাজটা করেছিলেন, আপনার যে এক্সপিরিয়েন্সটা ছিল, সেই এক্সপিরিয়েন্সটাকে ডিসক্রাইব করার জন্য ভার্ব, কিন্তু সেই ভার্বের পাস্ট ফর্মটা আপনি নিলেন। নেওয়ার পর দেখবেন সাবজেক্ট আর ভার্ব যদি আপনি ইউজ করতে পারেন, অবজেক্টের জায়গাটা অটোমেটিক্যালি চলে আসবে। এবং এই জিনিসটাকে আপনি না দেখে আয়নার সামনে দাঁড়ায় একবার বলেন, নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন। বলা একবার শুরু করেন, আপনি পারবেন। বাট যারা এই শুরু করেন না, যারা ভয় পান, যারা শাই ফিল করেন, যারা মনে করেন আমার দ্বারা হবে না, আমার বারবার ভুল যায় কথা বলতে গেলে, আমি গ্রামার বুঝি, আমি পড়ি, আমি বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখতেছি, শিখতেছি, বাট হচ্ছে না, না হওয়ার মেইন কারণ হচ্ছে আপনি কথা বলেন না, আপনার মুখ দিয়ে কথা বের করেন না। এটা সায়েন্স, যেটা ম্যাথ না যে আপনি শুধু দেখলেন, মনোযোগ দিয়ে বুঝলেন। এটা একটা ভাষা, ভাষা শিখতে গেলে আপনাকে কাজ করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। যদি পারেন আপনি এক্সপার্ট হতে পারবেন, যদি না পারেন আপনি কোনোদিনও পারবেন না, সারা জীবন শিখে যেতে হবে। তো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু এইভাবে প্র্যাকটিস করা থাকি, অর্থাৎ তাদের মুখ দিয়ে কথা বের করে থাকি, যেটা ওই পেইড কোর্সে আসলে হয়, যেখানে টু ওয়ে কমিউনিকেশন থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, স্পিকিং প্র্যাকটিসের সেশন থাকে, আমার অধীনে থেকে তারা করতে পারে, ভুল গেলে আমি তাদের ধরাই দিতে পারি। তো আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম? অর্থাৎ কাজ করতে হবে, আপনাকে কথা বলতে হবে, স্পিকিং করতে হবে। অর্থাৎ আপনি যদি কাজ না করেন, এই রুলস, স্ট্রাকচার, গ্রামার এগুলো দেখে সারা জীবন দেখে যেতে হবে, এই দেখাটা শেষ নামাতে পারবেন না। বোঝা গেল কি বললাম? আমি টপিক দিলে আপনারা কি প্র্যাকটিস করবেন? নিজের মতো করে দুই একটা প্রেজেন্টেশন তৈরি করে দেখবেন, আপনারা পারবেন। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, জি জি স্যার, কথাগুলো বুঝতে বোঝা যায়? পারছি। ওকে। আচ্ছা, এবার আমি আমি একটু কনভারসেশন প্র্যাকটিস করাবো। তার আগে আমি আরেকটা টপিক একটু দেখাই দিই। আমি এখানে দুইটা টপিক দেখিয়েছি, আমি এখানে আমি আমি দুইটা টপিক দেখিয়েছি, আমি এখানে আরেকটা টপিক একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সবাই একটু এই জায়গাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এবং ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আহ প্রথম টপিকটা ছিল আমার, মানে টেন্সটা কি ছিল জানো, বলছিলাম আপনাদের, আহ ওইটা ছিল আপনার প্রেজেন্ট ইনডিফিনিট এবং মডাল ভার্ব দিয়ে ছিল কয়েকটা সেন্টেন্স। আর তারপরেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের, এই যে সেন্টেন্স গুলো মডাল ভার্ব দিয়ে যেটা, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের উপর ছিল। এইবার আমি আরেকটা টপিক একটু দেখাই, সেটা দেখেন কোন টাইমের হয়, এক এক টাইমের। হুম, যেমন আমি গত ক্লাসে আমার পেইড ব্রেসের একটা প্রেজেন্টেশন নিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, মানে হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, হাউ ডাজ ইট অকার, কিভাবে এটা ঘটে, বা ইফ ইউ ফেস এনি কাইন্ডস অফ অ্যাক্সিডেন্ট অর ইফ ইউ আর আই উইটনেস এনি কাইন্ডস অফ অ্যাক্সিডেন্ট, প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট কোনোদিন করে থাকেন রোডে, বা কোনো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে থাকেন, প্যাথেটিক কোনো অ্যাক্সিডেন্ট, সেটাকে ডেসক্রাইব করতে হবে। তো সেখানে আবার অন্য স্ট্রাকচার ছিল, প্যাসিভ ভয়েস বেশি ছিল, বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বেশি ছিল। তো এক এক ধরনের টপিকে এক এক ধরনের স্ট্রাকচার হয়, মানে সেইটা আগে বুঝে নিতে পারলে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা সহজ হয়, যেটা আমি বারবার আপনাদেরকে বলি বা বলে যাচ্ছি। তো এইখানে দেখেন একটা টপিক আছে, আমি জাস্ট এটা একবার একটু বলে দেই, এরপরে আমি একটা কনভার্সেশন প্র্যাকটিস করবো। এই কনভার্সেশন প্র্যাকটিসটা অনেক জরুরি এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ করে। এটা যদি করতে পারেন, উম যে কোনো কিছু বাংলায় ভাবলে আমরা অনেকে টেন্সের স্ট্রাকচার জানি, বাট একটা বাংলা বাক্য দেখে আমরা কনফিউশন ফেস করি, আমরা বুঝতে পারি না এটা অ্যাকচুয়ালি কোন টেন্সের ভিতর হবে। তো ওই জায়গাটাকে ক্লিয়ার করা যায়, ওই ওই জায়গাটাকে ডেভেলপ করা যায়, ওই বিষয়গুলোকে কাভার করা যায়। তো যেটা আপনাদেরকে বলবো, দেখেন, হাউ ক্যান উই গিভ হাউ টু কিপ ইন গুড হেলথ, কিভাবে আমরা আমাদের ভালো স্বাস্থ্যটাকে ধরে রাখতে পারি, গুড হেলথ কিভাবে আমরা আহ ধরে রাখতে পারি, এটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন, বা কিভাবে এটাকে আপনারা ইংলিশে ডেসক্রাইব করবেন, ভেবে দেখেন আপনারা পারবেন কিনা। অর্থাৎ এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে, বাট তার আগে যদি আমরা কোশ্চেন গুলো দেখি, এতক্ষণ তো অ্যান্সার অনেকগুলো দেখালাম, আমি যদি একটু কোশ্চেন গুলো দেখি, বোঝার চেষ্টা করেন। এখানে বলছে যে হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, অর্থাৎ স্বাস্থ্য বলতে তুমি কি বোঝো। হাউ ক্যান আ ম্যান কিপ ইন গুড হেলথ, কিভাবে একজন মানুষ ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারে। এর পরের কোশ্চেনটা কি দেখেন, বলছে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফলোইং দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস। হ্যাঁ, মানে এর গুরুত্বটা কত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো স্বাস্থ্যের। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হেলথ ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে স্বাস্থ্যের মূল্য কতটা, তার ভ্যালু কতটা। এই 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 যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে, এই বিষয়গুলোকে আপনাকে বলতে হবে। এরপর বলছে যে হোয়াট ইম্প্যাক্ট ডু দ্য কমপ্লেক্সিটিস অফ লাইফ হ্যাভ অন আওয়ার সাউন্ড হেলথ, কোন ধরনের প্রভাব পড়ে, কোন ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় আমাদের ভালো স্বাস্থ্য ধরে রাখার ক্ষেত্রে। ডু ইউ থিঙ্ক আ সিম্পল অ্যান্ড কেয়ারফ্রি
লাইফ ইজ কন্ডিউসিভ আ গুড হেলথ, ডিপিক্ট ইউর ওন ভিউ অন হাউ টু কিপ ইন গুড হেলথ। আপনার মতো করে বর্ণনা করেন যে কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। এখন এই কথাগুলো আপনি ইংলিশে ডিসক্রাইব করবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, কিভাবে বলতে পারেন একটু ভেবে দেখেন তো। মানে আপনারা একটু রিয়েলাইজ করেন যে এখানে মূলত কোন টেন্সগুলোর ব্যবহার করা যেতে পারে, অ্যাকচুয়ালি কোন টেন্সের ব্যবহার করলে এই জায়গাগুলোকে বা এই কথাগুলো এই কোশ্চেনগুলোর এগেইনস্টে অ্যান্সার করা যায়। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, কিসের ব্যবহার হতে পারে। একটু যদি বাংলায় ভাবেন, বাংলায় কথা বলার চেষ্টা করেন, ইউ নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা। সো ইংলিশে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে আমাদের ব্রেনে কিন্তু আগে বাংলাটা চলে আসে। তো আপনি যদি এই জিনিসগুলোকে একটা বার একটু বাংলায় ভাবেন, অ্যানালাইসিস করার চেষ্টা করেন, রিয়েলাইজ করার চেষ্টা করেন। আমরা এরকম বলি না যে ভালো স্বাস্থ্য ধরে রাখতে হবে, তাহলে ভালো স্বাস্থ্য ধরে রাখতে গেলে আমাদের ভালো খাবার খেতে হবে, সুষম খাবার খেতে হবে, আমাদের ব্যায়াম করা উচিত, আমাদের নিয়মিত খেলাধুলা করা উচিত, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, যেমন আমরা অন্যের কাপড় চোপড় ব্যবহার করব না, প্রতিদিন যে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোবো, প্রতিদিন গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, বা এটা আমাদের থাকা উচিত। ভালো স্বাস্থ্য রাখতে গেলে এটা করতে হবে। এই যে বাংলা কথাগুলো বললাম যে এটা করতে হবে, এটা করা উচিত, আমরা এটা করব, এটা না করলে এরকম হবে না, এই যে বাংলার যে টাইমিংটা, এটা কোন টেন্সের ভিতর যায় জানেন? হবে, যাবে, করতে হবে, করা উচিত। এগুলো পাস্ট টেন্সও না, প্রেজেন্ট টেন্সও না। এগুলো হচ্ছে কেমন, ওই যে আদেশ, উপদেশ, অনুরোধ, অব্লিগেশন, এর ভিতরে আসে। একটু ভেবে দেখেন, এই কথাগুলো কিন্তু এর ভিতরেই আসে। এই আদেশ দেওয়া, উপদেশ করা, এর ভিতরে যে আমাদের এটা করা উচিত, এটা করা উচিত না, বা এটা করতে হবে, বা এইভাবে চলতে হবে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। তো এইগুলো আপনারা কিভাবে ইংলিশে বলবেন? দেখেন, খুবই সিম্পল, খুবই সহজ। এবার আমি যদি একটু স্যাম্পল অ্যান্সারটা এখানে আপনাদেরকে দেখাই, দেখেন কতটা সহজে ইংলিশে কথা বলা যায়, এবং এই যে প্যাসেজ অ্যানালাইসিস, এটা যে কতটা কাজে দেয়। মানে এখানে প্রেজেন্ট টেন্সও না, পাস্ট টেন্সও ওইভাবে না। এখানে মূলত আমার কথাগুলো বলতে হবে বা আমার স্পিকিংটা করতে হবে মডাল বা সেমি মডাল ভার্ব মেনটেন করে। যেমন দেখেন, আমি একবার পড়ি, এগুলো পড়লে অনেক ভালোভাবে ডেভেলপ করা যায়। দেখেন, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্রিসাইজ, এটা আপনি এভাবে না বলে ইজ প্র্যাকটিস বলুন, PRACTICED, প্র্যাকটিস মানে চর্চিত হয়, ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে। এবার বলছে দেখেন, ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, ইন অর্ডার মানে কি, উদ্দেশ্যে। সো ভালো স্বাস্থ্য ধরে রাখার উদ্দেশ্যে ফার্স্ট অফ অল অন নিডস টু ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস, একজনের ফলো করা উচিত নিয়ম। কিসের নিয়ম? পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম। এরপর বলছে ইট মিনস দ্যাট, এটার মানে হচ্ছে হি অর শি, এখানে হি শি না বলে এই জায়গাটাতে আপনি উই এর ব্যবহার করেন, উই এরকম বলেন যে উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট অ্যান্ড টেক প্রপার রেস্ট। কি বলছে? যে ভালো স্বাস্থ্যের জন্য আমাকে অবশ্যই সুষম খাবার খেতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এরপর বলছে উই শুড ইট ইন ফিক্সড টাইম, আমাদের সঠিক সময়ে খাওয়া উচিত। টু মাচ ফুড ক্যান নট এনশিওর গুড হেলথ, অতিরিক্ত খাবার ভালো স্বাস্থ্য নিশ্চিত করে না। উই শুড ইট অ্যাজ মাচ অ্যাজ অন নিডস, আমাদের ততটুকুই খাওয়া উচিত যতটুকু একজনের প্রয়োজন। উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড আইটেম, আমাদের চেষ্টা করা উচিত, তাহলে শুড প্লাস বি অন, মাস্ট প্লাস বি অন, তাই না? উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড আইটেমস, আমাদের চেষ্টা করতে হবে ফ্রেশ এবং ফরমালিন মুক্ত খাবার খাওয়া। উই মাস্ট ইট সিজনাল ফ্রুটস, আমাদের অবশ্যই ঋতুভিত্তিক খাবার খেতে হবে, অ্যান্ড ভেজিটেবল। উই মাস্ট গো টু বেড অ্যান্ড রাইজ আর্লি, আমাদের অবশ্যই তাড়াতাড়ি বেডে যেতে হবে এবং বেড থেকে দ্রুত উঠতে হবে। দেন ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং ইন গুড হেলথ, তারপর কি, যে শারীরিক ব্যায়াম যেটা, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো স্বাস্থ্য ধরে রাখার ক্ষেত্রে। ইফ উই ডু নট টেক পার্ট ইন গেম অ্যান্ড স্পোর্টস উই উইল নট বি ফিজিক্যালি সাউন্ড, যদি আমরা গেম অ্যান্ড স্পোর্টসকে জীবনের অংশ করতে না পারি, আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো না। আফটার দ্যাট উই নিড টু কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা দরকার যে গুড হেলথ ডাজ নট মিন দ্য ফিজিক্যাল হেলথ, ভালো স্বাস্থ্য মানে শুধু
শরীরের সুস্থতা নয়। হেলথ মিনস দ্য সাউন্ডনেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউন্ডনেস অফ মাইন্ড। স্বাস্থ্যের মানে হচ্ছে শরীরের সুস্থতার সাথে মনের সুস্থতাও। উইদাউট হ্যাভিং আ সাউন্ড মাইন্ড, ভালো একটা সাউন্ড মাইন্ড থাকা ছাড়া উই ক্যান নট কনসেন্ট্রেট অন আওয়ার ওয়ার্ক, আমরা ভালোভাবে আমাদের কাজে মনোযোগ দিতে পারি না। মরালের সেন্টেন্স, দ্য রুলস অফ হাইজিনিং প্লে আ ভাইটাল রোল কিপিং ইন গুড হেলথ। উই মাস্ট ওয়াশ আওয়ার বডি এভরিডে উইথ সোপ। আমাদের প্রত্যেকেরই আমাদের বডি ধৌত করতে হবে সাবান দিয়ে প্রতিদিন। অ্যান্ড ক্লিন ক্লোথ, অ্যান্ড পুট অন ক্লিন ক্লোথস, এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। উই শুড নট ইউজ দ্য টাওয়েল অ্যান্ড ক্লোথস অফ আদার, অন্যের কাপড় চোপড় ব্যবহার করা উচিত না। বিফোর হ্যাভিং এনিথিং, অর্থাৎ কোনো কিছু খাওয়ার আগে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড, আমাদের হাত ধোয়া উচিত। সো ইফ উই মেনটেন দ্যাট থিংস উই উইল বি এবল টু কিপ আওয়ার গুড হেলথ, তাই না? তাহলে এই যে সেন্টেন্স গুলো, মানে ভার্বের ফর্মটা কি, মানে আমি যদি এটা ঢেকে দেই দেখেন আমি নিজের মতো করে বলতে পারি কিনা। কি বলছে? হাউ টু কিপ ইন গুড হেলথ। আপনি কি বলতে পারেন যে একটা একটা প্রথম একটা কমপ্লিট সেন্টেন্স, একটা টপিক সেন্টেন্স নেন যে হাউ টু কিপ ইন গুড হেলথ। সো উই ক্যান কিপ, বোঝার চেষ্টা করেন, উই ক্যান কিপ ইন গুড হেলথ, আমরা ভালো স্বাস্থ্য, ACALT, আমরা ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারি বাই ফলোয়িং মেনি রুলস অ্যান্ড রেগুলেশন। বা আপনি এরকম বলতে পারেন যে ইন ভেরিয়াস ওয়ে, বিভিন্ন ভাবে আমরা আমাদের ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারি। এইবার আপনি ওই পয়েন্টগুলোকে ডিসক্রাইব করেন যে ফার্স্ট অফ অল প্রথমত কি করতে হবে। আপনি এরকম বলতে পারেন যে উই উই শুড উই শুড ইট ব্যালেন্স ডায়েট, BALANCED, ব্যালেন্স ডায়েট। আমাদেরকে সুষম খাবার খাওয়া উচিত। কেন? ফর কিপিং, ফরের পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়। ফর কিপিং ইন গুড হেলথ, আমাদের সুষম খাবার খাওয়া উচিত ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। এবার আপনি একবার ভেবে দেখেন তো আপনারা পারবেন না এটা করতে। কি বলবেন? উই শুড উই শুড ইট উই শুড ইট এরপর আমরা কি বলতে পারি? ইন ফিক্সড টাইম, আমাদের একটা নির্দিষ্ট সময়, ফিক্সড, FIXED, ফিক্সড টাইম, নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত। আবার আপনি কি বলতে পারেন? উই শুড না বলে মাস্টের ব্যবহার করেন, উই মাস্ট ইট কি সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, FRUITS, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, উই মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। আবার আমরা কি বলতে পারি? যে উই হ্যাভ টু, মাস্ট মানে অবশ্যই, হ্যাভ টু মানে করতে হবে, উই হ্যাভ টু REMEM, উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট, আমাদের স্মরণে রাখতে হবে যে টু মাস ফুড, অতিরিক্ত খাবার, ক্যান নট এনশিওর গুড হেলথ। কি ক্যান নট এনশিওর মানে কি নিশ্চিত করতে পারে না, ক্যান নট, ENSURE। অর্থাৎ এই যে বাক্যগুলো লিখছি এগুলো কি কোনো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, না এগুলো কিসের? মডাল, সেমি মডালের সেন্টেন্স। ক্যান, শুড, মাস্ট, উড, কুড, এগুলোতে আমরা এগুলো করতে পারি। সো উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট টু মাস ফুড ক্যান নট এনশিওর গুড হেলথ, গুড ACA হেলথ। সো আমরা কি বলতে পারি? সো উই শুড ইট অ্যাজ মাস অ্যাজ অন নিডস, আমাদের ততটুকুই খাওয়া উচিত। সো উই শুড, আমাদের উচিত খাওয়া, ইট অ্যাজ মাস অ্যাজ অন নিডস, একজনের যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের খাওয়া উচিত। এরপর আমরা আরো কি বলতে পারি? যে উই শুড টেক পার্ট গেম অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ, খেলাধুলাকে আমাদের জীবনের অংশ করতে হবে। বিকজ ইফ উই প্লে, কারণ যদি আমরা খেলি, ইফ উই প্লে, যদি আমরা খেলি ডিফারেন্ট কাইন্ডস অফ আউটডোর গেম লাইক ফুটবল, ক্রিকেট অর আদার্স গেমস, উই উইল বি ফিজিক্যালি ফিট, মানে কি আমরা ফিজিক্যালি ফিট থাকবো। বাট উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট অনলি ফিজিক্যাল only physical health cannot ensure the whole soundness, as well as we have to be good mentally, because without having sound mind we will not be able to concentrate our mind in our own work or study properly। দেখছেন এই যে মুখে কথা আসতেছে, অটোমেটিক্যালি আসতেছে, আমি বলে যাচ্ছি, এইটা আপনাদেরকে পারতে হবে, এই জায়গাটাতে আপনাদেরকে এক্সপার্ট হতে হবে। এরপর আপনি কি বলতে পারেন? উই অলসো শুড মেনটেন সাম হাইজিনিক রুল ফর কিপিং ইন গুড হেলথ। ফর এক্সাম্পল, উই শুড নট ইউজ, অথবা আপনি এটাও বলতে পারেন উই উইল নট ইউজ আদার্স টাওয়েল অ্যান্ড ক্লোথ, অ্যাজ ওয়েল অ্যাজ বিফোর হ্যাভিং এনিথিং উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড with soap, we should wash our body every day with soap. If we can maintain that kinds of hygienic rules, I think we will be physically fit. So in this way I can say that we can keep our good health.
এই যে কথাগুলো বলছি, একটু ভেবে দেখেন। এই যে আপনাদেরকে বারবার বারবার আমি বলতেছি, এটা বললে কি হয়, আপনাদের ব্রেইনে ওই বিষয়গুলো গেঁথে যায়। আপনি এবার নিজে বলার চেষ্টা করেন, ভেবে দেখেন, হাউ ক্যান আই কিপ ইন গুড হেলথ। ভেবে দেখেন আপনি কনফিডেন্ট পাবেন কি? উই ক্যান কিপ ইন গুড হেলথ। কি করে? বাই টেকিং formalin free food. We can keep in good health by taking এখানে আপনি বলতে পারেন by taking part games and sports in our life। এরপর আপনি কি বলতে পারেন যে for keeping in good health we should eat in fixed time, for keeping in good health we must take seasonal fruits and vegetables, for keeping in good health we have to be clean all the time, for keeping in good health we have to wash our hand, we have to wash our body every day with soap। ভেবে দেখেন কঠিন জিনিসগুলো, বা এই যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো বলছে এগুলো কঠিন। বাট আমি যদি এগুলো আগে না বুঝাই দেই, না বলে দেই, আপনাকে আমি যদি ইনস্ট্যান্টলি কথা বলতে বলি একটা টপিকের উপর, আপনি দেখবেন ঘাবড়ে যাবেন, আপনি প্রেজেন্টেশন দিতে পারতেছেন না, স্পিকিং করতে পারতেছেন না, ভাবছেন কিভাবে বলবো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আমার তো ভোকাবুলারি জানি, ওয়ার্ড জানি, তারপরও মুখে আসে না, কথা বলতে গেলে স্পিকিং করতে গেলে পারি না। বাট যদি একজন মেন্টর আপনাকে এইভাবে ধরায় দেয়, এইভাবে দেখাই দেয়, এইভাবে বুঝাই দেয়, স্পিকিং করা কি খুব কঠিন? একটু সত্যি কথা বলেন তো বুকে হাত দিয়ে, এই যে কথাগুলো বললাম, যেটা দেখালাম, এটা কি কাজে লাগার মতো বা ইম্পর্টেন্স মনে হয় আপনাদের কারো, যেটা দরকার বা এটা কাজে লাগার মতো? বা এইভাবে প্র্যাকটিস করলে, এইভাবে টপিকের উপর প্রেজেন্টেশন দিলে, স্পিকিং করলে দ্রুত এক্সপার্ট হওয়া যায়, ফ্লুয়েন্ট হওয়া যায় মনে হয় যে না এইটাই অ্যাকচুয়াল থিংস, এইভাবে পড়লে ইংরেজিটা শেখা যায়? বুঝতে পারেন বিষয়গুলো? হুম। হয়তো একটু কঠিন, একটু হার্ড, হয়তো সবাই নিতে পারেন না, কিন্তু এই জিনিসগুলো আমি কখন শিখাই জানেন? আমার যারা একদমই দুর্বল তারা এটা পারবেন, বেসিক বিষয়গুলো কাভার করার পর, স্পোকেনের রুলস রেগুলেশন শেখানোর পর, পেইড কোর্সের স্টুডেন্টদেরকে যখন এটা শেখাই 1 মাস বা 1.5 মাস পরে গিয়ে এগুলো করাই, তার ওরাল ডেভেলপমেন্টের জন্য, ওরাল প্র্যাকটিসের জন্য। আর এভাবে করালে আপনি কেন পারবেন না? আপনি অবশ্যই অবশ্যই পারবেন, এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে বাধ্য আপনি। এটা সবাই দেখায় না, কারণ কি জানেন? এই পরিশ্রম করার মন মানসিকতা সবার থাকে না। এই যে এখন 10টা 5 বাজে, 8:30 থেকে ক্লাস নিচ্ছে একটা না, এই যে কথাগুলো বলছি, এতটা টাইম দেয়া, এতটা এফোর্ট দেওয়ার, এতটা এনার্জি দিয়ে কতজন পড়াতে পারে? যারা ইংলিশ ক্লাস নেয়, ইউটিউব চ্যানেলে ক্লাস দেখেন, ফেসবুক পেজে ক্লাস দেখেন, এগুলো আপনার মনোরঞ্জন করার জন্য। এগুলো দেখবেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের কন্টেন্ট থাকে, প্রোনাউন্সিয়েশন শেখায়, এটা প্লাস এটা এরকম, বা এডুকেশন না এডুকেশন, এই প্রোনাউন্সিয়েশন গুলো শিখুন, এগুলো সবাই খুব এনজয় করে, দেখবেন হাজার হাজার লাখ লাখ মানে লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে। বাট এটা থেকে কি অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা শেখা যায়? ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল হওয়া যায়, এক্সপার্ট হওয়া যায়? প্রফেশনাল এক্সপার্ট হতে গেলে ধৈর্য ধরে পেশেন্সের সঙ্গে আপনাকে এই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে, এই জায়গাটায় আসতে হবে, প্র্যাকটিক্যালি প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে, প্র্যাকটিক্যালি টপিকের উপর স্পিকিং করা শিখতে হবে, রাইটিংটাকে ডেভেলপ করতে হবে। এবং সেটা করতে গেলে ওই 10 মিনিট 15 মিনিটের কন্টেন্টে হয় না, অ্যাটলিস্ট আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এটা নিয়ে আপনাকে বসতে হবে। এটা তো খাওয়ার জিনিস না যে আপনি খেলেন হজম হয়ে গেল, পড়া পোশাক না যে আপনি পড়লেন ছিঁড়ে গেল। একটা বিদ্যা, একটা নলেজ, একটা জ্ঞান একবার যদি শিখে নিতে পারেন, একবার যদি এটা বুঝে যান, সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে আপনার কাছে থাকবে, নিজের নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সেইভাবে এই ভাষাটা শিখিয়ে থাকি। এটা হচ্ছে মেইন কথা, এই পরিশ্রম করার মানসিকতাটা থাকতে হয়, তাহলেই জায়গাটাকে ডেভেলপ করা যায়। যারা পেইড কোর্স করবেন, এখনো পর্যন্ত আমি বলছি যে আগামী পরশুদিন থেকেই ক্লাস শুরু হবে, একদম প্রথম দিন থেকে করলে ধারাবাহিকভাবে সবকিছু শিখতে পারবেন। অনেকেই মাঝখানে ভর্তি হয়, মাঝের দিকে যারা ভর্তি হয় তারা কিন্তু ডেভেলপ করতে পারে না, পারবেন না, কারণ এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। ফার্স্ট থেকে করলে ধারাবাহিকতা মেনটেন করে আপনি বুঝতে পারবেন আজকে কোনটা শিখতেছে, আগামীকাল কোনটা শিখবো, আজকের টপিকের সাথে আগামীকালের টপিকের সম্পর্ক কি, কানেকশন কি, এগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন একটা কনভারসেশন দেখাবো, অর্থাৎ এটা আমি ফোর্থ ক্লাসেও দেখিয়েছিলাম, আপনারা জানেন বাংলায় কোনো কিছু ভাবলে সেই কথাটা ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে নিতে পারি বা বলতে পারি, এটার ওয়েটা কি। আমরা অনেকেই আছে, ইউ অল নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা। তো যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটা ইনস্ট্যান্টলি আমরা ইংলিশে বলতে পারতেছি কিনা, নিতে পারতেছি কিনা, সেটা আমি দেখাবো। আর তার আগে আমি আরো একবার বলে রাখি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্স করতে চান, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, এবং এটা যে কোনো বয়সের যে কেউ শিখতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, সেইভাবে আমার এই কোর্সটাকে ডিজাইন করা। হ্যাঁ, আপনার স্ব স্ব সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন। বেসিক গ্রামার বলেন, স্পোকেন ইংলিশ, অ্যাডভান্স গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরেও মাস্টার্স ক্লাস আছে, এবং স্পিকিং এর জন্য পেইড কোর্সের বেনিফিট কি, যেটা বারবার বলছি, টু ওয়ে কমিউনিকেশন। এই যে স্পিকিংটা আমি এখন দেখালাম, এগুলো তো দেখায় বসে থাকলাম না, এটা কাজ তো আপনাদের এখানে। আপনি যদি এখন স্পিকিং করতে পারতেন, কত না ভালো শোনা যেত।
যেখানে ভুলটা হতো আমি ধরাই দিতে পারতাম, বাট এই ফ্রি ক্লাসে এটা পসিবল হয় না। তো যারা করতে চান জানাবেন। আবারও বলছে, আগামী পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত 9টা থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হবে। ক্লাস টাইম 1 ঘন্টা থাকবেন, রাত 9টা থেকে 10টা, সপ্তাহে 4 দিন ক্লাস। যারা একদমই দুর্বল তারাও করতে পারবেন। 3 মাসের কোর্স, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। যারা পারবেন একবারে 2,000 টাকা দিয়ে দিবেন, আর ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এবং এই 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন ইনশাল্লাহ। আমি সেইভাবেই পড়াই, যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন। বাট এই টাইমের ভিতরে যদি না পারেন, যদি কোনো প্রবলেম ফেস করেন, যদি গ্যাপ হয়ে যায় আপনার, পরবর্তীতে নতুন যে কোনো ব্যাচে পড়তে চাইলে আপনি পড়তে পারবেন, তার জন্য আলাদা কোর্স ফি দিতে হবে না। অর্থাৎ টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। তো প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্যান্য পেশার মানুষেরা করতে পারে। তো নতুন ব্যাচ রাত 9টাতেই শুরু হবে। প্রত্যেকটা ব্যাচে মেইন স্পোকেনে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ক্লাস স্ক্রিন শেয়ার করে নিয়ে থাকি ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, স্লাইডের মাধ্যমে, এবং ক্লাস শেষে টপিকের উপর পিডিএফ ফাইল, ক্লাস রেকর্ড। যারা ফ্রি ক্লাস করছেন আপনারা দেখছেন আমি ক্লাস রেকর্ড, পিডিএফ ফাইল দিয়ে যাচ্ছি। যারা পেইড কোর্সে আসবেন তারাও প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। এবং এটা একদম বেসিক থেকে শুরু করে, আমি আবার বলছি, অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেইভাবেই আমি এই ক্লাসগুলো নিয়ে থাকি। এবং টোটাল ক্লাস থাকবে 70টা। মেইন কোর্স, মেইন কন্টেন্টের ক্লাস 3 মাসের ভিতর 50টা ক্লাস শেষ হবে। বাকি ক্লাসগুলো থাকবে প্র্যাকটিস ক্লাস। সো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। যেটা আমি বারবার বলছি, কম্পালসারি কিছু গ্রামাটিক্যাল ক্লাস নিব, এবং এটা প্র্যাকটিক্যাল ওয়েতে নিব, আমার মতো করে নিব, বইয়ের ভাষার কোনো গ্রামার না। যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে, ইনস্ট্যান্টলি একটা প্যারাগ্রাফ, সিভি, রিপোর্ট, ব্লগ, লেটার এগুলো লিখতে পারেন। এবং আপনারা ইনস্ট্যান্টলি স্পিকিং, আই মিন প্রেজেন্টেশন দিতে পারেন টিচারদের সামনে, একটা ভাইবা ফেস করতে পারেন। তার জন্য যেটা দরকার সেভাবে আমি এটা করাবো। শুধু স্পোকেন করালে কনফিডেন্ট পাবেন না, যতটুকু পড়াবো ততটুকুর ভিতরে আটকে থাকবেন। যখন নিজের মতো করে কিছু করতে যাবেন বা লিখতে যাবেন, প্রবলেম ফেস করবেন। তো এই জন্য বেসিক গ্রামারটা আমি দেখাবো। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এই জায়গাটা থেকে আপনি ডেভেলপ করতে পারবেন। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এর উপর, অ্যাডভান্স রাইটিং। অর্থাৎ এই জায়গাটাতে আপনারা 10টা মাস্টার্স ক্লাস পাবেন রাইটিং এর উপর। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা রাইটিং এ এক্সপার্ট হতে চান, আইএলটিএস এর রাইটিং নিয়ে যারা প্রবলেম ফেস করছেন, এই কোর্সটা আইএলটিএস এর প্রিপারেশন হিসেবেও আপনি নিতে পারবেন। আইএলটিএস এর অনেকগুলো সেশন এখানে থাকবে, এইখান থেকে আপনি ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন। সেইভাবেই আমি এটা করাবো আপনাকে, আপনি করতে পারবেন। তো 40 থেকে 50 নম্বর ক্লাস থেকে থাকবে রাইটিং ক্লাস। এইগুলো হচ্ছে আমার মেইন কোর্স, মেইন কন্টেন্টের ক্লাস। বাকিগুলো প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ 50 থেকে 70 নম্বর। দেখেন, একটা স্টুডেন্টকে আমি পড়ালাম, ক্লাস নিলাম, আপনি ক্লাস করলেন, বুঝলেন, বুঝে বসে থাকতে হবে, শিখবেন। সবাই শেখে, শিখে কি বসে থাকবেন? ভাষা শিখতে গেলে আপনাকে কথা বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনাকে কাজ করতে হবে। তো আপনার মুখের জড়তা কাটানোর জন্য, ওরাল ফ্লুয়েন্সি, ওরাল ডেভেলপমেন্টের জন্য 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকে। কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, যেগুলো প্রতিদিন করার মাধ্যমে আপনি পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষাটাকে নিজের দখলে আনতে পারবেন। এবং সেটা 3 মাসের ভিতরে, উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এটা হচ্ছে আমার কথা। এবং এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে প্র্যাকটিসের বিকল্প নেই। আর এই কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আপনি ক্লাসে বসেই, প্রতিদিন ক্লাসের মাধ্যমে আপনার এটাকে আয়ত্ত করে নিতে পারেন। বাসায় বাড়তি পরিশ্রমের দরকার নেই। আপনি অনলাইনে ক্লাস করছেন, বাসায় থাকেন, গাড়িতে থাকেন, অফিসে থাকেন, যেখানেই থাকেন না কেন, ক্লাস টাইমে লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। জাস্ট ক্লাসের ভিতরেই সব প্র্যাকটিস, সব কিছু আপনি করতে পারবেন। যদি মিস যায়, আমি তো বললাম রেকর্ড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে, পরবর্তীতে রেকর্ডটা দেখে নিতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলে হবে। আর আগামীকাল একটা ক্লাস আছে আপনাদের প্রেপোজিশনের উপর, সেটাতেও জয়েন করবেন সবাই, যাদের প্রেপোজিশনের ব্যবহার নিয়ে সমস্যা হয়। এবং রিডিং প্র্যাকটিসটাও আমি দেখাবো। তো যাই হোক, আর পরশু দিন থেকেই পেইড কোর্স শুরু হবে। আমি অলরেডি পেইড কোর্সে গ্রুপ করে ফেলছি, যারা ভর্তি হয়েছেন অ্যাড করে নিয়েছি। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। 0199735695 আর 019386899196, দুটোতেই বিকাশ বা নগদ আছে। আর রকেট নাম্বারও এখানে দেওয়া আছে। আপনারা যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। আজও ইন্ডিয়া থেকে 3 জনের মতো ভর্তি হয়েছেন দেখলাম।
তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ফোনপে নাম্বার দিয়ে দিব, আপনি পেইড করে ক্লাস শুরু করতে পারবেন। যদি মনে করেন যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো এখান থেকে শিখতে পারবো, যদি কনফিডেন্ট আসে, যদি বিশ্বাস থাকে, আপনি ভর্তি হতে পারেন। যদি মনে করেন আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে শিখতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি ধারাবাহিকতা মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে এগোতে চাই, আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি করতে পারেন। এতটুকু বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। এবং যারা ভর্তি হবেন, আমার লেখা এই বইটাও আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, এটা আপনার কাছে রাখবেন এবং রেগুলার ওয়েতে ক্লাসগুলো করতে থাকবেন। আশা করি আপনি আপনার রেজাল্ট 1 মাস 2 মাস না, প্রত্যেকটা ক্লাসে আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু ডেভেলপ করছেন, কতটুকু বেনিফিটেড হচ্ছেন। এবং কোর্স শেষে সার্টিফিকেট থাকবে এবং আপনাদের প্রত্যেককেই আমি একটা আইডি কার্ড দেবো, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, এইভাবে একটা আইডেন্টিটি আপনার থাকবে। এটাও আমি আপনাদেরকে বলছিলাম, যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, হোয়াটসঅ্যাপটা ব্যান হতে পারে। যদি কোনো সমস্যা হয়, আপনি পরবর্তীতে এটা আমাকে দেখালে আপনি নতুন ব্যাচে অ্যাড করে নিতে পারবেন। একদম প্রফেশনাল ওয়েতে অফলাইনের একটা কোর্সের থেকেও বেটার কিছু আপনি এই জায়গাটা থেকে পাবেন, এতটুকু আমি বলতে পারি। এবং প্রত্যেকটা স্টুডেন্টের এই যে প্রেজেন্টেশন গুলো, মানে অন টু ওয়ান স্পিকিং টেস্ট, এটাও আমি নিয়ে থাকি। অর্থাৎ ব্যাসে পড়ানোর পাশাপাশি আপনি কিন্তু এই অন টু ওয়ান সেশনও করতে পারবেন। আপনার কোথায় প্রবলেম, কোন জায়গাগুলো আপনি বুঝতে পারছেন না, সেই জায়গাটা ডেভেলপ করার জন্য কি কি করানো লাগবে, এই বিষয়গুলো আমি কিন্তু দেখিয়ে থাকি এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটা করিয়ে থাকি। So, Novels I এটা have আপনারা read. করতে পারবেন। এই হচ্ছে শুনাই নিয়মটা। দুঃখ সো এইভাবে আপনি স্পিকিং করতে পারবেন, এতটুকু বলতে পারি। unknown তো যারা কোর্সটা করতে চান জানাবেন দ্রুত, আগামীকালকের ভিতরেই, আপনার আগামী পরশুদিন থেকেই তাহলে একদম ফার্স্ট থেকে একদম শুরু থেকে পেইড কোর্সের ক্লাসে যুক্ত হতে পারবেন। তো এখন আমি হ্যাঁ, আপনাদের কোনো কথা থাকলে আমি বলছি, শুনছি, উত্তর দিচ্ছি। আমি একটু কনভারসেশনটা দেখাইনি, যেহেতু 10টা 15 বেজে গেছে, আমার আরেকটা ব্যাচের ক্লাস নিতে হবে। তো আমি আগে একটা কনভারসেশন নিয়ে একটু কথা বলি, সবাই একটু এই জায়গাটাতে আগে মনোযোগ দেন। আমরা কোনো কিছু বাংলায় ভাবলে অনেকেই আমরা টেন্সের স্ট্রাকচার জানি, বা স্ট্রাকচার জানা সত্ত্বেও ইংলিশে সেই কথাগুলোকে বলতে পারি না, লিখতে পারি না। তো কিছু ইনফর্মাল কনভারসেশন আমি প্র্যাকটিস করিয়ে থাকি, এগুলো যদি আপনারা করতে পারেন অনেক দ্রুত আপনি আপনার ডেভেলপমেন্ট পাবেন। আমি আগে একটু দেখাই এখানে, দেখেন রিনা এবং টিনা দুইজনের ভিতর একটা কথোপকথন হচ্ছে। তো রিনা টিনাকে বলছে যে তোমার বাবা এখন কেমন আছে, এটা ইংলিশে আমি কিভাবে লিখতে পারি। দেখেন এটা খুবই সিম্পল, আপনারা জানেন যে হাউ ইজ ইয়োর ফাদার, হাউ ইজ ইয়োর ফাদার নাও, তোমার বাবা এখন কেমন আছে। এবার বলছে আগের চেয়ে ভালো, বেটার দ্যান বিফোর। পরের সেন্টেন্সটা বলেন তো, তাকে কে চিকিৎসা করছেন, এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট। তাকে কে চিকিৎসা করছেন, এটার ইংলিশ কি হবে? কেউ বলতে পারবেন? তাকে কে চিকিৎসা করছেন? আনমিউট করে দিয়েছি, কথা বলতে পারেন। পারবেন কেউ? বলেন, কথা বলেন, কথা না বললে শুধু দেখে গেলে কিছুই হবে না। এতগুলো স্টুডেন্ট আছেন, বলতে পারছেন না? হ্যাঁ, কি হবে? তাকে কে ট্রিটমেন্ট হার ও ট্রিটমেন্ট হার। আর কে? treatment him ট্রিটমেন্ট হিম। কেউ বলতে পারবেন না? এতগুলো স্টুডেন্ট এখানে আছেন। কে চিকিৎসা করছেন হ্যাঁ, বলেন, যে কোনো একজন বলেন, আমি এখন কারেক্ট অ্যান্সার পাইনি। কি অবস্থা দেখছেন? একবার ইমাজিন করতে পারেন যে এই ল্যাঙ্গুয়েজটাতে আমরা কতটা দুর্বল। দেখেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ট্রিটমেন্ট এটা একটা নাউন, চিকিৎসা করা আমাকে ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে কি হয় জানেন? দেখেন, হু ইজ, হু ইজ ট্রিটিং হিম, কি বললাম বলেন তো? TREA, হু ইজ ট্রিটিং হিম, তাকে কে চিকিৎসা করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি এটা লিখলাম। বলছে ডক্টর মান্না, তিনি কি বলছেন, তাহলে এইটার ইংলিশ কি? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কে বলতে পারেন এটার ইংলিশ কি হবে? তিনি কি বলছেন। what did you say হোয়াট ডিড ইউ সে? হ্যাঁ, কে বলতে পারেন? what did he say what did say আরে বাবা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা এরকম লেখা না তিনি কি বলেছেন, বলেছেন না, তিনি কি বলছেন, মানে কি বলিতেছেন, কি বলতে চাচ্ছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলতে পারেন? telling you what he is saying হোয়াট হি ইজ সেইং। দেখছেন কি অবস্থা?
একবার ইমাজিন করতে পারেন? যারা এটা পারছেন একটু ভেবে দেখেন যে আমি কতটা দুর্বল এই জায়গাটাতে। এই প্র্যাকটিক্যাল জায়গায় আসলে এটা বোঝা যায়। আমরা অনেকেই টেন্স পড়ি, টেন্সের স্ট্রাকচার, এই যে যারা কথা বলছেন না, আপনারা টেন্সের স্ট্রাকচার জানেন, না জানলে এখানে কথা বলতেন না। কিন্তু সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আমরা করতে পারি না, আমরা শুধু স্ট্রাকচার শিখেই বসে থাকি। তিনি কি বলছেন দেখেন, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, এরপর অক্সিলারি ভার্ব হোয়াট হি ইজ সেইং, না হোয়াট ইজ হি সেইং, SAYING, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। এইটা হচ্ছে কোশ্চেন তৈরি নিয়ম। সো হোয়াট ইজ হি সেইং, তিনি কি বলছেন। এবার বলছে তিনি বললেন যে, অর্থাৎ এটা বলা হয়ে গেছে, পাস্ট টেন্স, এটা তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না, এটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখানে দুটো ক্লজ আছে, আলাদা দুইটা সাবজেক্ট, আলাদা দুইটা ভার্ব, একটা পাস্ট ইনডিফিনিট, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলেন তো এটার ইংলিশ কি? তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না। কে বলতে পারবেন এটার ইংরেজি কি হবে? এনিওয়ান ক্যান সে? বলতে পারেন? চেষ্টা করে দেখেন। হুম, বলেন, কনফিডেন্টের সাথে বলেন, ভয় পান কেন? প্র্যাকটিক্যাল জায়গাটাকে সলভ করতে না পারলে ল্যাঙ্গুয়েজটাকে কখনো ডেভেলপ করা যায় না। It's not working It's not work. only. ইজ নট ওয়ার্ক, দেখেন বোঝার চেষ্টা করেন। হি সেইড দ্যাট, হ্যাঁ সেইড দ্যাট, সে এর পাস্ট ফর্ম সেইড, তিনি বললেন, দ্যাট মানে যে, হিজ যকৃৎ মানে কি জানেন? লিভার, হিজ লিভার ইজ নট ওয়ার্কিং ও বলতে পারেন, ফাংশনিং ও বলতে পারেন। তাহলে হিজ লিভার ইজ নট ওয়ার্কিং ঠিক মতো, কি প্রপারলি, প্রপারলি এটা কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। হি সেইড দ্যাট হিজ লিভার ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এর পরেরটা দেখেন, তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেউ বলতে পারবেন এটার ইংলিশ কি? ভেবে দেখেন পারেন কিনা। তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, কি হবে বলেন? Not take him to the hospital. হুম, Not take him to the hospital. প্রেজেন্ট কন্টিনিউয়াস, টেক হিম না, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা। যাচ্ছ না, যাইতেছি, যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছ না, কি হবে? এনিওয়ান? আর কেউ? What is taking? এতগুলো মানুষ এখানে আছেন, একজন বলেন, কারেক্ট করে বলেন, চেষ্টা করেন। Why is he not beginning take to the hospital? Why not taking? Why are you not taking to the hospital? একজনের উত্তরটা আমি পেয়েছি, ধন্যবাদ, একজনের কাছ থেকে আমি একটা উত্তর পেয়েছি। একবার ভেবে দেখেন যারা পারছেন না, আপনি কতটা দুর্বল। এবং এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যেগুলো বাংলায় আমরা হরহামেশা আমাদের ডে টু রিলেটেড বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করে থাকি, বাট আমরা ইংলিশে পারি না। কেন পারি না? শুধুমাত্র এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা না করার কারণে। আমার পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করাই। তো কি হবে এটা? এখানে হিটা না, সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ রিনা টিনাকে বলছে, অর্থাৎ হয় আর নট ইউ, আরেন্ট, হয় আরেন্ট, হয় আরেন্ট ইউ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, হয় আরেন্ট ইউ। এইবার টেকিং, হয় আরেন্ট ইউ টেকিং, এবার তাকে, এইবার ওই অবজেক্টটা বসাবো, হয় আরেন্ট ইউ টেকিং হিম, এইবার হচ্ছে টু দা হসপিটাল, এইটা একজন বলছেন, হসপিটাল। হয় আরেন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল, তাকে কেন হসপিটালে নিচ্ছ না বা নিয়ে যাচ্ছ না, হয় আরেন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল। একটু ভেবে দেখেন সেন্টেন্সটা হচ্ছে এইরকম। তো এটা কতজন বলতে পারছেন? তো এই যারা পারেননি, যারা পারছেন না, নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনি কতটা দুর্বল এই জায়গাটাতে। সিম্পল বিষয়গুলো পারা যাচ্ছে না, তাই না? বলছে তিনি হাসপাতালের নাম শুনলে ঘাবড়ে যান। দেখেন ঘাবড়ে যাওয়া ইংরেজি কি জানেন? প্রেজেন্ট ইনডিফিনিটনেস। হি গেটস মানে যাওয়া, হওয়া, গেটের ব্যবহার করা যায় এখানে। হি গেটস নার্ভাস, হি গেটস নার্ভাস। এবার হাসপাতালের নাম শুনলেই এটাকে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ফ্রেজের ব্যবহার, একটা হচ্ছে ক্লজের ব্যবহার। যেমন হিয়ারিং, HEARING, হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, কি বললাম? হি গেটস নার্ভাস হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল। অথবা আপনি এটাও বলতে পারেন যে হোয়েন, যখন, হি হিয়ার্স দ্য নেম অফ হসপিটাল, হসপিটাল, কি বললাম? When he hears the name of hospital, he gets nervous. অথবা he gets nervous hearing the name of hospital. এটা ফ্রেজ, এটা ক্লজ, যে কোনো একভাবে আপনি এই কথাগুলোকে বলতে পারেন। এগুলো একটু শেখেন। বলছে তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, ইংলিশটা কেমন জানেন? হাউ লং, হাউ লং। এবার হ্যাজ হি বিন ইল, বি মানে থাকার, পাসপোর্ট ছিল বিন, আছেন, হ্যাজ হি বিন
ইল মানে অসুস্থ বা সিক, এটা আপনি বলতে পারেন। হাউ লং হ্যাজ হি বিন ইল, বলছে 2 মাস। হি হ্যাজ বিন ইন ফর 2 মান্থ, বলছে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। বলেন তো, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা কোন টেন্স? টেন্স ধরতে পারেন বাংলা দেখে, এটা কোন টেন্সে হবে? তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কোন টেন্স এটা? এনিওয়ান ক্যান সে? Past tense. হুম, ইংরেজি ক্লিয়ার? It is a past perfect tense. পাস্ট Present perfect. রাইট, প্রেজেন্ট পারফেক্ট। থ্যাংক ইউ। হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, তাই না? তাহলে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, ইংলিশ কি জানেন? হিজ ফেস। হিজ ফেস অর্থাৎ তার মুখ। হ্যাজ, হ্যাজ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। হ্যাজ বি মানে হওয়া, এর পাস্ট পার্টিসিপল বিন, অর্থাৎ হিজ ফেস হ্যাজ বিন পেল, PALE, পেল মানে বিবর্ণ বা ফ্যাকাশে অথবা ফেড, এটা আপনি বলতে পারেন ফেড বা পেল। হ্যাঁ, এই বিনের পরিবর্তে হিজ ফেস হ্যাজ গটও বলতে পারেন, গট মানেও হওয়া। হিজ ফেস হ্যাজ বিকামও বলতে পারেন, বিকামের মানেও হওয়া, অর্থাৎ হিজ ফেস হ্যাজ বিন, হিজ ফেস হ্যাজ গট, হিজ ফেস হ্যাজ বিকাম। যত বেশি ভার্বের ব্যবহার জানবেন তত দ্রুত আপনার ফ্লুয়েন্সি আসবে। হিজ ফেস হ্যাজ বিন পেল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। আই থিঙ্ক ইউ শুড, দেখেন আই থিঙ্ক, THINK, আই থিঙ্ক ইউ শুড, তোমার উচিত, কনসাল্ট, CONSULT, আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট উইথ আ SPECIALIST স্পেশালিস্ট। টিনা বলছে বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না। কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদক হয়। সামটাইমস বিলিভস ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন। কি বললাম বলেন তো, রিপিট করতে পারেন আমার সাথে? Sometimes belief can work like miracle better than medicine. রিনা বলছে তার ডক্টর মান্নার চিকিৎসায় কোনো উন্নতি হয়েছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়েছে, গিয়েছে। হ্যাঁ, দেখেন কথাটা এরকম বলা যায় যে হ্যাজ হি শোন, SOWN, হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না, ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না। কি বললাম? হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না, বলছে হ্যাঁ, তবে সম্পূর্ণ সুস্থতে সময় লাগবে। ইয়েস, বাট হি নিডস টাইম টু রিকভার ফুললি, বলছে উনি ভালো হয়ে যাওয়ার পরেও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও। হ্যাঁ, টেক হিম, সরি লেট, কাউকে কোনো কিছু করতে দাও, লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং প্রপারলি। বলেন তো কি বললাম? লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং প্রপারলি, বলছে অবশ্যই, কেন নয়। এখানে বলছে দেখেন অনেকেই সুস্থ হবার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শাস্ত্রের উপদেশের বিরুদ্ধে কাজ করা শুরু করে এবং পুনরায় অসুস্থ হয়ে পড়ে। দেখেন এই বাংলা থেকে ইংলিশ করাটা কিন্তু হার্ড। আমি যদি আপনাকে এখানে ইংলিশটা থেকে বাংলা করতে বলতাম আপনি সহজে করতে পারতেন, এটা ইজি। কিন্তু দেখেন এই যে এগুলো যখন আপনি করতে বলছে আপনি বুঝতে পারবেন, আপনি ভাবেন কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব, এই সঙ্গে সঙ্গে এই চিকিৎসা শাস্ত্রের উপদেশের বিরুদ্ধে এগুলো ইংলিশে কিভাবে বলবো, কিভাবে লিখবো, অনেক প্রবলেম হয়। বাট আমাকে এইটাই করতে হবে বিকজ আওয়ার মাদার টাং ইজ বাংলা। কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটাকে কিভাবে ইংলিশে আমি নিয়ে আসবো, এই যেভাবে আমি বলছি ইংলিশে কিভাবে কারেক্ট টেন্স ধরে বলবো, কোশ্চেন থাকলে সেটাকে কিভাবে অর্গানাইজ করব। তো এটা করা সম্ভব তখনই যখন এই ধরনের প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন, ইনফর্মাল যে কনভারসেশন, এগুলো যদি আপনারা রেগুলার ওয়েতে প্র্যাকটিস করতে পারেন। অ্যাটলিস্ট 10টা কনভারসেশন প্র্যাকটিস করবেন, আপনি তারপরে দেখবেন যে কোনো কিছু বাংলায় ভাবলেই ইনস্ট্যান্টলি টেন্স ধরতেও পারছেন, ইনস্ট্যান্টলি সে কথাটাকে ইংলিশে বলতেও পারছেন। অর্থাৎ এই জায়গাটাকে ওভারকাম করতে গেলে এগুলো করতে হবে। দেখেন আমি যদি ইংলিশ থেকে বাংলা দেখাই খুব সহজ, যেমন পেশেন্টস আফটার রিকভারিং স্টার্ট ডুইং থিংস এগেইন, মেডিকেল অ্যাডভাইস এন্ড হ্যাভ আ রিপ্লেস। বলছে রিকভারের পর পেশেন্টস আবার একই কাজ করে এবং তার জায়গায় ফিরে যায়। বলছে থ্যাঙ্কস ফর ইউর সাজেশন, এনি রেস্ট্রিকশন ইম্পোজ বাই দ্য ডক্টর। বলছে ইয়েস, হি হ্যাজ রিকমেন্ডেড অনলি লিকুইড ডায়েট, সে তরল খাবার খেতে বলছেন। ওয়েল, এনি সার্ভিস ফর মি, আমি কিছু করতে পারি? বলছে নো থ্যাঙ্কস, ডু কাম আপ অ্যান্ড অফ, মাঝে মধ্যে এসো। তো ইংলিশ দেখলে বোঝা যায় যে কি বলতে চাচ্ছে, বাট বাংলা থেকে ইংলিশ করাটা অনেকটা ডিফিকাল্ট, অনেকটা হার্ড, বাট আমাকে সেইটাই করতে হবে বিকজ আওয়ার মাদার টাং ইজ বাংলা। তো কিভাবে করব? এই যেভাবে আমি বলছি এইভাবে যদি একটা মেন্টরের অধীনে থেকে প্র্যাকটিস করতে পারেন, অর্থাৎ আমরা শুধু স্ট্রাকচার শিখে রাখি, টেন্স, মডাল, প্যাসিভ যাই বলেন না কেন, স্ট্রাকচার শিখে বসে থাকলে হবে না, সেটার প্র্যাকটিক্যাল ব্যবহার করতে হবে, আনন্দের সাথে প্লেজারের সাথে শিখতে হবে, রিয়েল লাইফের সাথে সেটাকে কম্পেয়ার করতে হবে। এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সেইভাবেই করিয়ে থাকি। তো আমি এখনো বলছি, যদি মনে করেন
আমি শিখবো, এটা মনে প্রাণে শিখবো, বা এই লোকটা পড়াতে পারে, বুঝাতে পারে, টেকনিক ভালো, আমি শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আমি অনেক পরিশ্রম করে পড়াই, আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন তারা জানেন, এবং এখানেও ফুলি ফোর্থ দিয়ে আপনারা শিখতে পারবেন, অনেক দ্রুত সময়ের ভিতরে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, এবং যে একদমই দুর্বল সেও করতে পারবেন। সো 2,000 টাকা কোর্স পেয়ে 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। আবারও বললাম, 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, যে কোনো কথা বা প্রশ্ন থাকলে এই নাম্বারে নক করবেন, 2টা নাম্বারে যে কোনো একটা কল দিলে আমার সাথে কথা বলতে পারবেন, নাম্বার দুটো নিয়ে রাখেন। আর আগামীকালও সেম টাইমে 7th ফ্রি লাইভ ক্লাসে প্রত্যেকে জয়েন করবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট টু অল অফ ইউ। এই রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখবেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে